খাবার আজকে কি আছে? কিছু রানছে খালে? ও, খাওয়া যাবে? কই? ও লাইভ শো চলছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? ভেক্টর পর্ব 1-এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও বন্ধুদেরকে নিয়ে, আমরা আমাদের ক্লাসটি শুরু করব। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। আজকে কিন্তু আমাদের একটা অধ্যায় শুরু হচ্ছে, তাই না? ভেক্টর। তো যত পোলাপান আছে সবাইকে নিয়ে যুক্ত হয়ে যাও আজকের ক্লাসটাতে। আচ্ছা, আমি একটু দেখি। ওয়াও, অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একটু মেনশন করে দিও, আমি আর কথা না বাড়ি। আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ, তাই না? সবাইকে একটু মেনশন করে দিও, আমি আর ওকে। সো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সবাই মন দিবা। এর চেয়ে ফিজিক্সের চেয়ে সহজ কিছু নাই যদি তুমি বুঝতে পারো। আমরা তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিব একদম। তো শুরু করি আল্লাহ আল্লাহ করে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম ক্লাসে, আনুষ্ঠানিকভাবে প্রথম ক্লাস, ভেক্টর পর্ব 1। তো ভেক্টর অধ্যায়টার গুরুত্ব বলে শেষ করা যাবে না। তোমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভেক্টরের পর গতিবিদ্যা, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, তারপরে পর্যায়বৃত্ত গতি, ওই পাশে হচ্ছে চৌম্বকের অধ্যায়গুলো, চৌম্বকের 2টা অধ্যায়, স্থির তড়িৎ, এই মানে প্রায় 8 থেকে 10টা অধ্যায়ে ভেক্টরের অ্যাপ্লিকেশন আছে। মানে তুমি যদি ভেক্টর না পারো ওই অধ্যায়গুলো তুমি পারবা না। তো বুঝতেই পারছো যে কেন এই অধ্যায়টা দিয়েই শুরু হয়, কারণ এই অধ্যায়টার উপর অনেকগুলো অধ্যায় ডিপেন্ডেন্ট। সো বিশেষ করে প্রথম পত্র তো বলা যায় ম্যাক্সিমাম মানে 80%ই ডিপেন্ডেন্ট। তো আমাদের যদি ফিজিক্সে ভালো করতে হয় তাহলে ভেক্টর ভালো মতো বুঝতে হবে। যেই শিক্ষার্থী ভেক্টর ভালো মতো পারে তার কাছে ফিজিক্স একদম পানির মতো সহজ, আর যে ভেক্টর পারে না সে ফিজিক্স কিছুই পারবে না। তো আমরা তোমাদের ভেক্টরের উপর অনেকগুলো ক্লাস দিব। এই সবগুলো ক্লাস 1 by 1 তুমি করবা। এই সবগুলো ক্লাস যদি তুমি করতে পারো তাহলে ভেক্টর অধ্যায়টা তোমার কাছে পানির মতো সহজ মনে হবে, একদম পানির মতো সহজ মনে হবে। সব কিছু ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে, সো সবাই মন দিয়ে দেখবা, কোনো কিছু না বুঝলে কমেন্টে বলবা, আমরা কমেন্ট চেক করে তোমাদেরকে আবারও বুঝিয়ে দিব সেটা। তো সবাই মন দিয়ে করি। তো আমাদের ভেক্টর পর্ব 1-এ সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটা। তো ক্লাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল আসছে রাশি। তো রাশি কি জিনিস, রাশি কি আসলে? ওকে, আবার কেউ ভাইবো না যে রাশি কোনো মেয়ের নাম বা এটা কি ভাগ্য রাশি কিনা। না, রাশি হচ্ছে এই ভৌত জগতে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা কিছু তুমি পরিমাপ করতে পারবা তাই রাশি। যেমন তুমি ইয়াসিন ভাইয়ের দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। তুমি ইয়াসিন ভাইয়ের ভর পরিমাপ করতে পারো, ভর একটা রাশি। তেমনই ভাবে যা কিছু তুমি মাপতে পারবা, সোজা বাংলা কথায় এইগুলো হচ্ছে রাশি। এখন এই রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, প্রধানত 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানে নির্ভরশীলতার উপর ভিত্তি করে, আর এটা হলো দিক বিবেচনায়। তো নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি প্রধানত 2 প্রকার, মানে রাশি 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হলো লব্ধ রাশি। এগুলো এমসিকিউতে আসতে পারে। একটা হচ্ছে মৌলিক রাশি,
মৌলিক রাশি, আরেকটা হলো যৌগিক রাশি বা লব্ধ রাশি। যৌগিক রাশি। তো মৌলিক রাশি আর যৌগিক রাশি কি? মৌলিক রাশি কি আর যৌগিক রাশি কি? তো মনে রাখবা, যে সকল রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, মানে যে স্বতন্ত্র, তাকেই মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, দীপন তীব্রতা, তারপর হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, দীপন তীব্রতা, এগুলো সবই কি? সবই হচ্ছে মৌলিক রাশি। একটু আমরা লিখে নেই এমসিকিউতে যেন আসলে পারি। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাই না? আমি এককগুলো লিখি, মিটার, কেজি, তারপর হচ্ছে সময় মানে সেকেন্ড, তারপরে দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এই সবগুলো কি রাশি ভাইয়া? মৌলিক রাশি। আরো কিছু আছে, তোমরা একটু চিন্তা করো, যাদেরকে ভাঙলে একাধিক রাশি আমরা পাবো না, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। আর যৌগিক রাশি বা লব্ধ রাশি হচ্ছে যারা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। যেমন ওজন মানে কি? ওজন মানে হলো এমজি, মানে ভর ইন্টু ত্বরণের গুণফল হচ্ছে ওজন। তাহলে দুইটার গুণফলে আমরা ওজন পাচ্ছি, সো এটা একটা যৌগিক রাশি। তারপরে হচ্ছে তোমার ওজন গেল। বেগ কার কার সমন্বয়ে গঠিত? দূরত্ব এবং সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? প্রতি সেকেন্ডে যতটুকু যায় সেটাই হচ্ছে তার বেগ, মিটার পার সেকেন্ড। তারপরে ত্বরণ, এগুলো ভাইয়া হচ্ছে আমাদের লব্ধ রাশি বা যৌগিক রাশি। এটা কখনোই আসে নাই, সো জাস্ট একটু লিখে নিলাম। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম আসলো, সেটা হচ্ছে দিক বিবেচনায়। এই যে ভৌত জগতে তুমি যা কিছু মাপতে পারো, এই সব কিছুর দিক বিবেচনায় দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দিক রাশি আর একটা হচ্ছে অদিক রাশি। দেখো, অদিক রাশি, এটার আরেকটা সুন্দর এবং পশ নাম হচ্ছে স্কেলার রাশি। স্কেলার বা অদিক রাশি। কি রাশি ভাইয়া? অদিক রাশি। আর এটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক বা দিক রাশি, এটাকে দিক রাশিও বলা যায়। তো আমাদের পড়াশোনা এখান থেকে শুরু হচ্ছে, ওকে? সো দিক বিবেচনায় ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্কেলার এবং ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। এই স্কেলার রাশি মানে হচ্ছে অদিক রাশি, ভেক্টর রাশি মানে হচ্ছে দিক রাশি। তো এখন আমাদের এই দুইটা নিয়ে পড়তে হবে। ফার্স্ট অফ অল, স্কেলার কি, স্কেলার মানে কি, আর ভেক্টর মানে কি? ভাইয়া তুমি তো বাংলা কথা বোঝো, রাইট? তো বাংলা কথা থেকেই বুঝতে পারছো এটার নাম হলো অদিক রাশি। অদিক রাশি মানে যে সকল রাশিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য, সম্পূর্ণরূপে চেনার জন্য দিকের কোনো প্রয়োজন হয় না, মান দিয়েই তুমি জানতে পারবা, তাকে বলা হয় স্কেলার বা অদিক রাশি। একটু লিখে নাও সংজ্ঞাটা। যে সকল রাশিকে, সংজ্ঞাটা একটু আমরা লিখে নিব, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান জানলেই চলে। আমি একটু আমার ভাষায় লিখলাম, শুধুমাত্র মান জানলেই চলে, দিকের কোনো দরকার হয় না। কমা দিয়ে লিখো, দিকের কোনো প্রয়োজন পড়ে না, প্রয়োজন নাই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। মানে যাদেরকে তুমি সম্পূর্ণভাবে জানার জন্য, যে রাশিটা আসলে কি এটা তুমি সম্পূর্ণভাবে বুঝতে চাও, এই বোঝার জন্য খালি তার মান জানলেই চলবে, দিক নির্দেশের কোনো দরকার পড়বে না, এই ধরনের রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি বা অদিক রাশি। এইবার একটা এক্সাম্পল দিই। যেমন ধরো আমি বললাম, তুমি কল্পনা করো, সবাই চোখ বুঝে কল্পনা করো, আমি বললাম ইয়াসিন ভাইয়ার ভর 70 কেজি। তাহলে আমি বললাম ভর কত কেজি? 70 কেজি। এই ভরটা বোঝার জন্য, এই যে তুমি ফিল করতেছো, হ্যাঁ ইয়াসিন ভাইয়া এত মোটা, তো তার ভর 70 কেজি, তাহলে 70 কেজি ফিল করার জন্য, এই 70 কেজি রাশিটাকে বোঝার জন্য, এই ভরটাকে বোঝার জন্য তোমার কি কোনো দিকের দরকার পড়তেছে? ইয়াসিন ভাইয়ার ভর 70 কেজি, কোন দিকে? এটা কি কেউ বলবা যে ইয়াসিন ভাইয়ার ভর
ওই দিকে 70 কেজি না, এই দিকে 70 কেজি না, নিচের দিকে 70 কেজি না, উপরের দিকে 70 কেজি, এমন কোন প্রশ্ন তোমার মনে কি অ্যারাইজ হচ্ছে? বলো আমাকে। এই যে ইয়াসিন ভাইয়ার ভর 70 কেজি, এই প্রশ্নটা মানে এটা বোঝার জন্য, এই 70 কেজি ভর বোঝার জন্য তোমার কি দিকের দরকার পড়তেছে? দিক জানতে হচ্ছে? উত্তর দাও, হ্যাঁ অর না। দিক জানতে হচ্ছে না। ফলে আমরা বলতে পারি এই যে ভর, এই যে একটা রাশি চলে আসলো ভর, তাহলে এটার জন্য দিকের দরকার পড়তেছে না এটা জানার জন্য, তাই এটা স্কেলার রাশি, তাই না? এরপরে ধরো আমি বললাম, এই ছেলে, ধরো আমি অফলাইনে ক্লাস করাচ্ছি, তোমাদের সামনাসামনি আছি, তুমি আমার সামনে বসে আছো। আমি বললাম, এই ছেলে, তুমি যেই চেয়ারে বসে আছো সেটাতে আগুন জ্বালাও। তুমি কি আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া কোন দিক দিয়ে জ্বালাবো আগুন? না। এবং আমি যদি বলি তোমাকে, এই ছেলে, তুমি যে চেয়ারে বসে আছো এই চেয়ারটা সরাও, তখন তুমি আমাকে জিজ্ঞেস করবা কোন দিকে সরাবো। ভাইয়া ডানে সরাবো না বামে সরাবো না পিছনে সরাবো, তাই না? তো দেখো, সরানো, সরানো মানে স্মরণ, মানে একদম সোজা বাংলা কথা, যে সরানো মানেই স্মরণ। তো যখন স্মরণ ঘটাচ্ছ তখন তুমি আমার কাছে দিকটা জানতে চাচ্ছ যে ভাইয়া চেয়ারটা আমি কোন দিকে সরাবো। বাট আমি যখন তোমাকে বললাম চেয়ারে আগুন জ্বালা, তখন কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করবা না ভাইয়া কোন দিকে আগুন জ্বালাবো। আগুন জ্বালানোর জন্য দিকের দরকার পড়তেছে না। এটা জাস্ট একটু ফান করলাম যে মানে এই যে আগুনের সাথে সম্পর্কিত একটা রাশি আছে, সেটা হচ্ছে তাপ। তার মানে তাপের কোনো দিক নাই। তাহলে তাপ কি? শক্তি। তাহলে শক্তির কোনো দিক নাই, শক্তিকে জানার জন্য কোনো দিকের দরকার পড়ে না। তো শক্তি কি রাশি? স্কেলার রাশি। এরপর আর কি কি আছে ভাইয়া? আচ্ছা, শক্তির একক কি? 10। শক্তির একক হচ্ছে জুল, তাই না? আমি বললাম, এই তুই কত জুল কাজ করলি? 100 জুল। কোন দিকে কাজ করলি এটা কি কেউ জিজ্ঞেস করবে? 100 জুল কাজ বোঝার জন্য বা শক্তি বোঝার জন্য তোমার কোনো দিকের দরকার পড়তেছে না। একইভাবে ইয়াসিন ভাইয়ার দৈর্ঘ্য 5 মিটার, বা আমি তোমাকে বললাম ইয়াসিন ভাইয়ার এক্সাম্পল বান, আমি বললাম এই যে আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, এটার দৈর্ঘ্য 1 মিটার। এবার এটা বোঝার জন্য কি তোমার দিক মাপতে হবে যে কোন দিকে? মাপার দরকার নেই। বা আমার হাতে এই যে কলম, এই কলমের দৈর্ঘ্য 1 মিটার। এখন তুমি কল্পনা করো কলমের দৈর্ঘ্য 1 মিটার, এটুকু বোঝার জন্য তোমার দিকের দরকার পড়তেছে যে কোন দিকে 1 মিটার, ডাইনে বামে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণ, কোন দিকে? পড়তেছে না। তাহলে দৈর্ঘ্য মাপার জন্য কোনো দিকের দরকার পড়ছে না। তাহলে দৈর্ঘ্য কি রাশি ভাই? স্কেলার রাশি। আর কি কি স্কেলার রাশি আছে? যেমন সময়, তারপর হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা স্কেলার রাশি। আর স্পেশাল স্কেলার রাশি যেগুলো বুঝতে কঠিন লাগে সেগুলো আমি আইডেন্টিফাই করে দিব। এই যে দ্রুতি, তারপর হচ্ছে দূরত্ব, কারেন্ট চলে গেছে, দূরত্ব, চাপ, তড়িৎ প্রবাহ, এইগুলোও কি রাশি ভাই? স্কেলার রাশি। তো এগুলো নিয়ে অনেকের চিন্তা যে ভাইয়া এইগুলা স্কেলার রাশি কিভাবে? এই যে দ্রুতি, দূরত্ব, চাপ, তড়িৎ প্রবাহ, এগুলো স্কেলার রাশি কিভাবে? এই জিনিসগুলো অনেকে বুঝতে পারে না। এই ব্যাপারগুলো আমরা বুঝিয়ে দিব, ইন ডিটেলসে বুঝিয়ে দিব। তো আপাতত মনে রাখবা, ভর, শক্তি মানে যা মাপার জন্য দিকের কোনো দরকার পড়তেছে না, মান দিয়েই হয়ে যাচ্ছে, তাহলে সেগুলো কি? স্কেলার রাশি। এবার একটা প্রশ্ন আসছে, ভাইয়া প্রেসার কি কোয়ান্টিটি? আমি লিখে দিছি অলরেডি। দ্রুতি, দূরত্ব, চাপ, তড়িৎ প্রবাহ, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এটাই কেন লাল বক্সে ঢুকাইছি বুঝো। লাল বক্সে ঢুকানোর কারণ হলো এই যে এই জিনিসগুলো অনেকে বুঝতে পারে না যে কেন এগুলো স্কেলার। ভাইয়া চাপের তো দিক আছে, তাই না? তো চাপ কেন স্কেলার? তড়িৎ প্রবাহের তো দিক আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এটা কেন স্কেলার? দ্রুতি মানে মিটার পার সেকেন্ড, ভাইয়া এটা তো একটা দিক আছে, এটা তো বেগ, এটা কেন স্কেলার? দূরত্ব কোন একটা নির্দিষ্ট দিকে হইতে পারে, এটা কেন স্কেলার? এই ব্যাপারগুলো তোমাকে ভেঙে ভেঙে আমি বুঝাই দিব। এই যে 4টা রাশি এই কারণে আলাদা রেখেছি আমি, ওকে? সো এই 4টা স্কেলার, কেন স্কেলার তা আমি এক্সপ্লেইন করে দেব, এগুলো অনুধাবনে আসবে। এরপরে ভেক্টর রাশি বা দিক রাশি। ভাইয়া যে সকল রাশিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য, সম্পূর্ণরূপে ফিল করার জন্য, তুমি ফিল করতে চাও, চোখ বুঝে ফিল করতে চাও যে না এই রাশিটাকে আমি পুরোপুরিভাবে বুঝতে পারছি, এই বোঝার জন্য যদি মানের সাথে দিকটা দরকার হয়, সেই সকল রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এটা সংজ্ঞা লিখলাম না, এটা বুঝতেই পারতেছো। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান জানলেই চলবে না, শুধুমাত্র মান জানলেই চলবে না, দিক নির্দেশেরও দরকার পড়বে।
সেই সকল রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। আর এই অধ্যায়ে সেই ভেক্টর রাশি নিয়েই পড়াশোনা। শাহরিয়ার হোসেন একটা সুন্দর কথা বলছে, ভাই জড়তার ভ্রামক রয়েছে তো। ইয়েস, জড়তার ভ্রামক এই জিনিসটা এখনো তোমরা বুঝবা না, এটা নিউটনিয়ান মেকানিক্স আমরা পড়বো। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামক কি এটা একটু বলে নিই, তারপর আমরা ভেক্টরে যাই। ওকে, জড়তার ভ্রামকটা কি একটু আইডিয়া নাও। ভাইয়া রৈখিক গতির ক্ষেত্রে, রৈখিক গতি কোনটা? ধরো আমি একটা ট্রাক চালাচ্ছি, এভাবে যাচ্ছে ট্রাকটা, তো ট্রাকের এই গতিটা হচ্ছে রৈখিক গতি। তো রৈখিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপক হলো ভর। মানে আমরা বলতে পারি যার ভর বেশি তার জড়তা বেশি। 9-10-এ পড়েছো যে কোন একটা গতিশীল ট্রাককে থামানো সহজ নাকি একটা গতিশীল রিকশাকে থামানো সহজ, বলো তো? অবশ্যই গতিশীল ট্রাককে থামানো সহজ। ইন্নালিল্লাহ, আমি ভুল বলে ফেললাম। অবশ্যই গতিশীল রিকশাকে থামানো সহজ। কেন? কারণ রিকশার ভর কম, জড়তা কম, এর ফলে তাকে থামানো সোজা। একইভাবে ট্রাকের ভর বেশি, জড়তা বেশি, তাকে থামানো কঠিন, তাই না? হ্যাঁ, সো যার ভর বেশি তার জড়তা বেশি। তো রৈখিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপক হচ্ছে ভর। মানে আমরা ভর দ্বারা বুঝতে পারি কার জড়তা বেশি। এটা কোন গতির ক্ষেত্রে? রৈখিক গতির ক্ষেত্রে। যে কোনো বস্তু রৈখিক মানে ঘুরছে না, জাস্ট নর্মাল রৈখিক বেগে গতিশীল, এমন বস্তুর ক্ষেত্রে জড়তার পরিমাপক হলো ভর। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কার ঘূর্ণন জড়তা বেশি? মানে ঘূর্ণন, ধরো একটা তুমি আমাকেও ঘুরাচ্ছ, তুমি মনে করো এই কলমটাকেও মনে করো আমাকে দড়িতে বেঁধে ঘোরাচ্ছ এবং এই কলমটাকেও দড়িতে বেঁধে ঘোরাচ্ছ, কাকে থামানো সহজ হবে? অবশ্যই এই কলমটাকে থামানো সহজ হবে। আমাকে থামাইতে গেলে তোমার নাক টাক ভস্কায় যেতে পারে, কারণ আমার এই দাঁতমাদের সাথে বাড়ি খেয়ে তোমার দাঁতমাদ ভেঙে যেতে পারে থামাইতে গেলে, তাই না? তো আলটিমেটলি আমার ভর বেশি, কারণে আমার ঘূর্ণন জড়তাও বেশি। তো এটা হচ্ছে সরি ভর বেশির কারণে না, হ্যাঁ ভর তো একটা ইফেক্ট ফেলি, বাট আমি কি ঘুরছি এখন, আমি এখন ঘুরছি। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার পরিমাপ করা হয় যে জিনিসটা দ্বারা, সেটাকে বলা হয় জড়তার ভ্রামক। রৈখিকের ক্ষেত্রে জড়তা পরিমাপ করা হয় ভরের দ্বারা, তাই না? ভর দিয়ে আমি তুলনা করতে পারি, যার জড়তা বেশি তার ভর বেশি। একেবারে ঘূর্ণন গতির ক্ষেত্রে যার জড়তার ভ্রামক বেশি তার 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 কি তার জড়তা বেশি আর কি। ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকটা হচ্ছে ঘূর্ণন জড়তার পরিমাপক। ওকে, ঘূর্ণন জড়তার পরিমাপক। তো জড়তার ভ্রামক নিয়ে ইন ডিটেলসে আমরা নিউটনিয়ান মেকানিক্সে জানবো। আপাতত বুঝো ঘূর্ণন জড়তার পরিমাপক হলো জড়তার ভ্রামক, দ্যাটস ইট। ঘূর্ণনশীল বস্তুর জড়তার পরিমাপককে জড়তার ভ্রামক বলে। শিমুল, ভেরি গুড, ভেরি গুড। সবাই শিমুলের সংজ্ঞাটা লিখে নাও। ওকে, জড়তার ভ্রামক নিয়ে আমরা আরো ডিটেলসে জানবো নিউটনিয়ান মেকানিক্স, আপাতত দরকার নেই, আপাতত বুঝলে হবে এটা একটা স্কেলার রাশি। এখন ভেক্টর রাশিতে আসি। ওকে, ভেক্টর রাশি, ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, লিখে নাও, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য বা বোঝার জন্য আর কি, প্রকাশ করার জন্য শুধুমাত্র মান জানলেই চলে না, দিক নির্দেশের দরকার হয়। আমি একেবারে লিখে দিই, মান ও দিক উভয়ই জানতে হবে, একটা জানলে চলবে না, দুইটাই আমার জানতে হবে, উভয়ই জানা লাগে, একদম খাঁটি বাংলা ভাষায় লিখে দিছি। সেই সকল রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। মান এবং দিক দুইটাই জানতে হবে, তাছাড়া তুমি এই জিনিস বুঝতেই পারবে না। ভাইয়া এ আর কত পড়বো? আচ্ছা, স্পেশাল জিনিস আসতেছে। ওকে, তাহলে মান এবং দিক দুইটা জানলেই তুমি ওই রাশিকে বুঝতে পারবা, সেটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা ভেক্টর রাশির এক্সাম্পল দিব, আচ্ছা, তো স্কেলার রাশি এক্সাম্পলগুলো তো অলরেডি লিখছি। আর ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি, এই প্রশ্নটা মনে করো বিভিন্ন ভর্তি পরীক্ষায় বহুবার আসছে। এই কারণে আমরা একটা ছন্দ লিখি, ভেক্টর রাশির ছন্দ। এটাকে আগে একটু ঢেকে দিয়ে নি, মানে কোনগুলো ভেক্টর রাশি সেটা বোঝার জন্য আমরা একটা ছন্দ লিখব। ভেক্টর রাশি কোনগুলো লিখো? ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। টুনি খুব ছলনাময়ী,
সেই টুনির তিতা প্রেমেই সকল প্রিয়তম ভাসে। এই লাইনটা দ্বারা তুমি ভেক্টর রাশি কোনগুলো সেটা ইজিলি মনে রাখতে পারবা। আমি একটু লিখে দিই কোনগুলো ভেক্টর রাশি, এখান থেকে কিভাবে মনে রাখা যায়। এই যেভাবে ভ মানে হচ্ছে ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ ভ। আর ব দেওয়া হয় শুধু বেগ, ভবে শেষ, তার মানে ভরবেগ বেগ কি রাশি? ভেক্টর রাশি। সব সতে হয় স্মরণ কি? ভেক্টর রাশি। বতে হয় বল কি? ভেক্টর রাশি। প্রিয় প্রতে হয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, ভেক্টর রাশি। প্রাবল্য মানেই ভেক্টর রাশি। অতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। একসাথে লিখে দেই, ত্বরণ এবং মন্দন। ওকে, ভবে সব প্রিয়তম গেল। ভাসে মানে যে কোনো প্রকার ভ্রামক, না হ্যাঁ যে কোনো প্রকার ভ্রামক এক্সেপ্ট জড়তার ভ্রামক। ওকে, এক্সেপ্ট একটু লিখে নাও, লাল কালার দিয়ে লিখে নাও। এক্সেপ্ট মানে বুঝো তো, এক্সেপ্ট জড়তার ভ্রামক। ওকে, মনে থাকে যেন সবার, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ভাসে মানে ভ্রামক, যে কোনো প্রকার ভ্রামক এক্সেপ্ট জড়তার ভ্রামক ছাড়া যত ভ্রামক আছে, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, তারপর হচ্ছে আর কি চৌম্বক ভ্রামক, যে কোনো ভ্রামক উইদাউট মানে এক্সেপ্ট জড়তার ভ্রামক, সকল ভ্রামক ভেক্টর রাশি। এভরি ভ্রামক ইজ ভেক্টর এক্সেপ্ট জড়তার ভ্রামক। ইয়েস, এই তো হয়ে গেছে। এরপর টতে হয় টর্ক। আর কি? এটাও একটা ভ্রামক। এই টর্ককে বলা হয় বলের ভ্রামক। মোট কথা ভাই, ভ্রামক মানে কি জানো? অনেক পোলাপান ভ্রামক মানে ভয় পায়। ভ্রামক মানে কোনো কিছুর লগে ভ্রামক লাগানো থাকে মানে কি? এটা মানে কি বুঝাই। ভ্রামক মানে হলো কৌণিক ভার্সন। যেমন ধরো এই ঈদে, কোরবানির ঈদে শাকিব খানের তুফান সিনেমা আসতেছে। কি নাম? সিনেমার নাম তুফান। আমি কিন্তু তুফানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, তাও বলে দিলাম, তুফান সিনেমা আসতেছে। তো মোটামুটি সবাই এটা ধারণা করে রাখছে যে ওই তোমার তামিল যে কেজিএফ মুভিটা আছে না, ওই মুভির বাংলা ভার্সন হচ্ছে তুফান। একইভাবে অনেক হলিউড মুভি বলিউড কপি করে, বলিউড মুভি বাংলাদেশ কপি করে না। তো আমরা বলি কি, এটার বলিউড ভার্সন হচ্ছে এটা, এটার হলিউড ভার্সন হচ্ছে এটা। ঠিক একইভাবে রৈখিক জিনিসপত্রের কৌণিক ভার্সনগুলোকে বলা হয় ভ্রামক। যেমন আমি যদি বলি, এই তোমাকে একটা ধাক্কা দিলাম, এই ধাক্কার সুন্দর একটা নাম হচ্ছে রৈখিক বল। এই যে এভাবে ধাক্কা দেওয়া মানে এটাকে বলা হয় রৈখিক বল। আর কোন একটা বস্তু ঘুরছে, তাহলে তার উপর যেই বলটা ক্রিয়াশীল তাকে বলা হয় কৌণিক বল বা বলের ভ্রামক। বুঝতে পেরেছো? আচ্ছা, প্লিজ অ্যাভয়েড রেড কালার। আমি রেড কালারটা অ্যাভয়েড করতেছি। ওকে, তো আমি আবারও বলছি যে তোমাকে আমি একটা ধাক্কা দিলাম, এই ধাক্কা যদি হয় রৈখিক বল, কোন একটা বস্তু ঘুরছে, তাহলে তার উপর যেই বলটা ক্রিয়াশীল মানে কৌণিক বল যেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে বলের ভ্রামক। জড়তা আর কৌণিকে সেটা হয়ে যাবে জড়তার ভ্রামক। তারপর হচ্ছে এই বলের ভ্রামককে আবার টর্ক বলে। তো এই যে এই ট দিয়ে টর্ক হয়, ট দিয়ে হবে টর্ক। ওকে, টুনির আর কিছু লাগবে না। তিতা মানে হচ্ছে তড়িৎ তীব্রতা ব্র্যাকেটে প্রাবল্য লিখে নাও। ওকে, তড়িৎ তীব্রতা, শব্দের তীব্রতা, এগুলো কিন্তু ভেক্টর রাশি। প্রেমে মহাকর্ষীয় প্রাবল্য, এটা লাগবেই না, কারণ মহাকর্ষীয় প্রাবল্য অলরেডি আমি লিখছি। যে কোনো প্রকার প্রাবল্যই কি রাশি? ভেক্টর রাশি। তো মোটামুটি এগুলো জানতে পারলেই হয়। ওকে, তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আমরা কি ক্লিয়ার? আমরা কি পারবো নিচের কোনটি ভেক্টর রাশি এটা দিলে পারবো? এই ছন্দটা মনে রাখলে আমরা পারবো। আর এক্সট্রা যেগুলা একটু মনে রাখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট এবং কার্ল। এই দুইটা জিনিস এই অধ্যায়ের লাস্টে আমরা জানবো। একটু লিখে নাও, এক্সট্রা যেটা, এক্সট্রা স্টার দিয়ে লিখো। গ্রেডিয়েন্ট এটাও একটা অপারেটর, বাট কোনো কিছুর গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবং একইভাবে কার্ল, CURL, কোনো কিছুর কার্ল, কোনো ভেক্টর রাশির কার্ল ভেক্টর। ওকে, তো গ্রেডিয়েন্ট যদি বলে তাপমাত্রা গ্রেডিয়েন্ট কি রাশি? ভেক্টর রাশি। মনে থাকবে? তো শুধুমাত্র তাপমাত্রা স্কেলার রাশি কিন্তু, কারণ তাপমাত্রা পরিমাপের জন্য তোমার কিন্তু
তাপমাত্রা বোঝার জন্য তোমার দিকের দরকার পড়তেছে না। বাট যদি বলে তাপমাত্রা গ্রেডিয়েন্ট কি রাশি, প্রশ্নের উত্তর দাও সবাই, বলো তাপমাত্রা গ্রেডিয়েন্ট কি রাশি। আচ্ছা, তাহলে রাশি নয় কোনগুলো? খুব সুন্দর কথা বলছো, খুব জ্ঞানের একটা কথা বলছো। রাশি নয় কোনগুলো আসলে? যা পরিমাপযোগ্য নয়। যেমন ভূত, ভূত হচ্ছে রাশি না, এই কারণে এটার নাম ভূত। তারপরে কি, আর কি কি রাশি? আত্মা, প্রেতাত্মা, এরা রাশি না, কারণ এরা যদি রাশি হইতো এদেরকে তুমি পরিমাপ করতে পারতা। আচ্ছা হ্যাঁ, এবার বলো গ্রেডিয়েন্ট, তাপমাত্রা গ্রেডিয়েন্ট, তারপরে কোনো কিছুর কার্ল, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এখন গ্রেডিয়েন্ট কি ভাই, কার্ল কি, এগুলো জানবো, এদের শেষে জানবো। ওকে, এই তো আরে শাকিলা ইসলাম লিখছে আবেগ। ইয়েস, আবেগ, আবেগ, আবেগ হচ্ছে আবেগ, ভালোবাসা, এগুলো হচ্ছে রাশি না। একদম শাকসুনি, ইয়েস শাকসুনি রাশি না। গুড, ভালো, খুবই দারুণ দারুণ এক্সাম্পল আসতেছে। এই সুন্দর তো, তাহলে সবাইকে বলবা যে ইয়ে, যেমন একজন বলছে ভালোবাসা, আবেগ, এগুলো রাশি না। তাহলে তুমি মনে করো ইন ফিউচার তোমার বউ বা তোমার হাজবেন্ড যেই হবে, তাকে বলবা যে আমি তোমাকে এমন একটা জিনিস দিতে চাই যেটা রাশি নয়। তুমি যদি বলো আমি তোমাকে এমন একটা জিনিস দিতে চাই যেটা পরিমাপযোগ্য নয়, সে তো বুঝে ফেলবে ভালোবাসা। তুমি মনে করো তোমার একটা ফ্রেন্ডকে তুমি পছন্দ করছো, তাকে বলতে পারতেছো না, তাহলে তুমি বলবা আমি তোকে এমন একটা জিনিস দিতে চাই যেটা রাশি নয়। এখন সে যদি ফিজিক্স বোঝে, সে যদি আমার ক্লাস করে, তাহলে তো সে বুঝবে যে রাশি নয় তার মানে ভালোবাসা, আবেগ, অথবা শাকসুন্নিও হইতে পারে, প্রেতাত্মাও হইতে পারে। ওকে, আবেগ, বিবেক, কত কিছু চলে আসতেছে। এই এগুলো কোনোদিন আসবে না, রাশি নয় কোনগুলো, মজা করলাম। আচ্ছা, এবার আমরা স্টেপ বাই স্টেপ ভেক্টর রাশির এক্সাম্পলে আসি। যে আমি কয়েকটা জিনিস লিখবো, দেখো এই পাশে লিখবো দূরত্ব, একটু লিখো দূরত্ব, দূরত্ব, আর এই পাশে লিখবো আমরা সরণ। ভাইয়া দুইটা তো একই জিনিস, দূরত্বের একক মিটার, সরণের একক মিটার। দূরত্ব মানেও বোঝায় একটা অতিক্রান্ত ডিস্টেন্স, মানে সরানো, সরণ মানেও সরানো। তাহলে এটা কেন স্কেলার, এটা কেন ভেক্টর, বুঝো। তারপরে দূরত্ব সরণের পর আছে দ্রুতি, বেগ, আমরা বুঝাচ্ছি জিনিসটা। দূরত্ব মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন, একটু লিখে নাও। দূরত্ব মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন, এটাই হচ্ছে দূরত্ব। অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব। আর সরণ মানে হলো অবস্থানের পরিবর্তন উইথ ডিরেকশন, অবস্থানের পরিবর্তন উইথ ডিরেকশন। কি কথাটা একটু খটকা লাগছে তাই না? তাহলে একটু পুরোটা সুন্দর করে লিখি, যে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে বলা হয়, অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ, আর শুধুমাত্র অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো দূরত্ব। এখন এই ব্যাপারটি একটু এক্সপ্লেইন করি, যে কখন সরণ কখন দূরত্ব। এক্সপ্লেনেশন বোঝার জন্য আমি তোমাকে বললাম যে এই দেখো, এই চিত্রটা আমাদের বারবার লাগবে এই অধ্যায়ে। তো চিত্রটা ভালো মতো মেমোরাইজ করে নাও। এটা দিব নর্থ মেরু, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ওকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোঅর্ডিনেট সিস্টেমটা সুন্দর করে আঁকলাম। এবার দেখো তো, আমরা বললাম এই যে হচ্ছে সেই 0 0 বিন্দু, ভালো মতো বুঝো। এখান থেকে একটা পিঁপড়া পূর্বে গেল 10 মিটার, উত্তরে গেল 5 মিটার, উত্তরে গেল 5 মিটার, এবং আবার পূর্বে গেল, পূর্বে না, আবার মনে করো দক্ষিণ, উত্তর তো এটা, উত্তরে গেল 5 মিটার, এখানে এসে সে দক্ষিণ দিকে আরো 1 মিটার নেমে আসলো, 1 মিটার এখানে নেমে আসলো। আমার প্রশ্ন হচ্ছে তার দূরত্ব কত, সরণ কত? আমি যদি বলি তার মোট অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব মানে কোনো দিক দেখার দরকারই নাই, মানে সে আদি অবস্থান থেকে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে সেটা আমার দেখতে হবে। এখান থেকে শুরু করে দেখো, 10 মিটার, 5 মিটার যোগ 1 মিটার, 10 যোগ 5 কত, 15 আর 1 16। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 যোগ 5 যোগ 1, কত হয়? 16 মিটার।
কিন্তু আমি যদি বলি সরণ কত, তাহলে সরণ মানেই হলো নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। তো নির্দিষ্ট দিক বলতে বোঝাচ্ছে কি, নির্দিষ্ট দিক বলতে বোঝায় সে আগে কোথায় ছিল, আগে ছিল এইখানে, সে ফাইনালি কোথায় আসছে, সে ফাইনালি আসছে এইখানে। তাহলে এই দুইটা বিন্দু যে সংযোগ লাইন, এটাই হচ্ছে সরণ। আমি আবারও বুঝি, বস্তু আগে কোথায় ছিল এবং ফাইনালি কোথায় গেল, এই দুইটা পয়েন্টে যে সংযোগ লাইন, এটাকে আমরা বলবো সরণ। তাহলে এই যে এদেরকে আমরা সংযোগ করে দিলে এখানে যে ইয়েলো কালার লাইনটা পাচ্ছি, এটা হবে বস্তুর সরণ। এবং দেখো এটা একটা নির্দিষ্ট দিকে আছে, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে বলা হচ্ছে সরণ। এটা কত হবে, এটা ইজিলি বের করা যাবে। এই বাহুটা হচ্ছে 10 মিটার, গোলাপি দিয়ে দেখাই। এই বাহুটা 10 মিটার, এই বাহুটা 4 মিটার, এই যে এখান থেকে এটুকু 4 মিটার, তাই না? কারণ ওটা 1 মিটার নেমে আসছে। 10 এবং 4 এরা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি, তাই না? তো লম্ব ভূমি দিলে আমি ইয়েলো কালার রেখাটা পেয়ে যাব, আর ইয়েলো কালার লেখাটাই হচ্ছে সরণ। সরণ হবে √10 স্কয়ার প্লাস 4 স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই হলো আমাদের সরণ, আর এটা হচ্ছে আমাদের দূরত্ব। তো সরণটাকে আমি এই পাশে আঁকি, এই পাশে লিখে নেন, আবার কনফিউজড হয়ে যাব। তাহলে এখানে সরণ হচ্ছে √10 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে সরণ কি? সরণটা সোজা বাংলা কথায় যে আদি অবস্থান থেকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোগ লাইন, শেষ বিন্দুর সংযোগ রেখাটাই হচ্ছে সরণ। আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোগ যে রেখাটা, এটাকে আমরা বলবো সরণ। একদম ঠাড়া মুখস্থ করে নাও, বস্তু আগে কোথায় ছিল, শেষে কোথায় আছে, এই দুইটা পয়েন্টের যে সংযোগ রেখা, এটাই হবে আমাদের সরণ। ধরো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমি ঠিক এইখানে দাঁড়িয়ে আছি। আমি এখান থেকে দাঁড়ানো অবস্থায় আমি পুরো রাস্তায় 100 মিটার ঘুরে, মানে 100 মিটার দূরে এসে আবার এখানে চলে আসলাম, 100 মিটার রান করে চলে আসলাম। বলো তো আমার সরণ কত? আমি এখানে ছিলাম, এখানেই আসছি, আমি এখানে ছিলাম, এখানে আসছি। তো এখানে ছিলাম, এখানে আসছি, তার মানে আমি আমার জায়গা থেকে সরি নাই, আমি আমার জায়গা থেকে এক বিন্দুও সরি নাই। তাহলে আমার সরণ কত? 0। বাট আমার দূরত্ব কত? আমার দূরত্ব কিন্তু গেছি 100, আসছি 100, আমার দূরত্ব কিন্তু 200। বুঝো, এই যে এখান থেকে রওনা দিয়ে, এ থেকে রওনা দিয়ে আমি গেলাম 100 মিটার, আসলাম 100 মিটার। তাহলে আমার টোটাল সরণ হচ্ছে 0, কারণ আমার জায়গা থেকে আমার কোনো নির্দিষ্ট কোনো দিকে আমার ডিসপ্লেসমেন্ট হয় নাই। কিন্তু আমার দূরত্ব কত? দূরত্বের যেহেতু কোনো দিক নাই, তাহলে আমার বুঝতে হবে টোটাল যতটুকু পথ হেঁটেছি সেটাই আমার দূরত্ব। 100 যোগ 100, তার মানে 200 মিটার হচ্ছে আমাদের, মানে আমার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ওকে, দূরত্ব সরণ বুঝলাম যে কেন এটা স্কেলার, কেন এটা ভেক্টর। কারণ সরণ মানে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হিসাব করতে হবে, আর দূরত্ব মানে হচ্ছে টোটাল কতটুকু পথ ট্রাভেল করলা সেটা। এবার আরো কিছু এক্সাম্পল, সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। একটু লিখে নাও, দ্রুতি, এটা নিয়ে অনেকে কনফিউজড, এবং বেগ। তার আগে বুঝি দ্রুতি কাকে বলে আর বেগ কাকে বলে। বেগ কাকে বলে? ওকে, দ্রুতি হচ্ছে স্পিড, দ্রুতি মানে হচ্ছে স্পিড, মানে প্রতি সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, একক সময় অতিক্রান্ত দূরত্ব। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি। সময়ে, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো দ্রুতি। তাহলে এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো দ্রুতি। স্পিড, আমি যদি তোমাকে বলি উসাইন বোল্টের স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কি বললাম? উসাইন বোল্ট, তোমরা জানো সে অনেক বিখ্যাত একজন দৌড়বিদ, তার দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা দ্বারা বোঝায় কি আসলে? এটা দ্বারা বোঝায় তার স্পিড 10 মিটার পার সেকেন্ড, তার অনেক স্পিড, প্রতি সেকেন্ডে 10 মিটার দৌড়ানোর মতো স্পিড। এটার জন্য কোনো দিক লাগে না ভাই। স্পিড মানে, আচ্ছা একটা গাড়ি গেল তোমার সামনে দিয়া, দুইটা গাড়ি গেল পরপর, তুমি কি দেখেই বলতে পারবে না কার স্পিড বেশি? আমরা বলি না এটা তো অনেক স্পিডে গেছে রে, ওই বাইকটা তো অনেক স্পিডে চলে, তার মানে এটা মানে বোঝাচ্ছে যে না, তার স্পিড বেশি, তার মানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করার ক্ষমতা অনেক বেশি, স্পিড। তো এটা আসলে, এটাকে বলা হয় দ্রুতি, বাংলায় বলে দ্রুতি, যে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর বেগ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে
সরণের হার বা বলা যায় প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ড না বলে একক সময়, নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলবো আমরা বেগ। অতিক্রান্ত দূরত্বকে বলবো বেগ, বা এটাকে বলা যায় সরণের হারকে বেগ বলে। সরণের হারকে বেগ বলে। দুইটা সঙ্গেই বলা যায়, এটাও বলা যায় এটাও বলা যায়। কারণ এখানে সরণ যখন বলছো তখন তুমি এখানে দিকটা বলে দিছো, সরণের ভিতরে দিক আছে। সরণ মানে নির্দিষ্ট দিকে দূরত্ব, তাই না? তো নির্দিষ্ট দিকে সরণের হার বলতে বোঝায় একক সময়। একক সময় যে পরিমাণ সরণ সেটাকে বেগ বলছি। এটাকে এভাবে বলা যায় যে নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব, এটাকেও কি বলবো আমরা? বেগ বলবো। মানে বেগ বলতে নির্দিষ্ট দিক, অর্থাৎ দ্রুতিকে তুমি যদি ডিরেকশন দিয়ে দিতে পারো তাহলে সেটা হয়ে যাবে বেগ। ওকে, দ্রুতিকে জাস্ট ডিরেকশন দিয়ে দাও। স্পিড উইথ ডিরেকশন সেটা হচ্ছে আমার ভেলোসিটি, আর অনলি স্পিড হচ্ছে দ্রুতি, স্কেলার। তো আমরা যদি ইংলিশ টার্মটা বুঝি, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে স্পিড, আর এটা হচ্ছে স্পিড উইথ ডিরেকশন। স্পিড উইথ ডিরেকশন, ওকে, স্পিড উইথ ডিরেকশন, এটাকে আমরা বলবো বেগ। তো বেগের সংজ্ঞার মধ্যেই তো দিকের ব্যাপারটা উল্লেখ আছে। তো বেগ অবশ্যই কি রাশি? ভেক্টর রাশি। কিন্তু দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। ওকে, আচ্ছা, এই যে লামিয়া বিনতে কবির খুব সুন্দর কথা বলেছো। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছো। এবার মেইন যে জিনিসগুলো সেটাতে আসি, সেটা হচ্ছে ভেক্টর প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব? তো ভেক্টর প্রকাশ করার নিয়ম হচ্ছে এই যে এটা দিয়ে দেখে, এই হচ্ছে আমাদের একটা ভেক্টরের প্রকাশ। এটা দেখতেই পাচ্ছ, একটা অ্যারো চিহ্ন আছে এবং এটাকে আমরা বলবো হেড, মানে মাথা। এটাকে বলবো ভেক্টরের মাথা, আর এটাকে বলবো আমরা পা, ইংলিশে বলবো টেইল। ওকে, তো এই হচ্ছে একটা ভেক্টর, এটার মাথা, এটা হচ্ছে পা। তুমি যদি এরকম দাও, এটা কিন্তু কোনো ভেক্টর না। ভেক্টরের মাথা অবশ্যই অ্যারো সাইন দিতে হবে। আর আমরা যখন অ্যালফাবেট দিয়ে প্রকাশ করব সেটা কিভাবে? ধরো এ হচ্ছে একটা ভেক্টর, আর এই যে একটা ভেক্টর রাশি, এটা কিভাবে বোঝা যাবে? এটার মাথায় একটা অ্যারো সাইন দিয়ে দিব। এই হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। ওকে, বা তুমি চাইলে এরকমও দিতে পারো, এরকমও দিতে পারো, তুমি চাইলে এরকমও দিতে পারো, তুমি চাইলে একটা একদম বোল্ড হরফেও দিতে পারো। বইগুলোতে, মানে অনেকগুলো বইতে বোল্ড হরফে দেওয়া আছে, তাহলে এগুলো সবই ভাই ভেক্টর মিন করে। ওকে, তো এমসিকিউতে আসবে নিচের কোনটি ভেক্টর প্রকাশ করে? বোল্ড এর উপরে বার, এর নিচে বার, এর উপরে ভেক্টর সাইন। তো আমরা সব সময় এটাই ইউজ করি আর কি আমাদের বইগুলোতে, বা আমরা যখন তোমাদেরকে পড়াবো ভেক্টর প্রকাশের জন্য এটা ইউজ করব। সো একটু সবাই লিখে নাও, এই যে এইগুলো দিয়ে আমরা ভেক্টরকে প্রকাশ করি, একদম সোজা। তো এই হচ্ছে ভেক্টর, ভেক্টরের প্রকাশ গেল। তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি? ভাইয়া, তড়িৎ প্রবাহ তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা খ নাম্বারে আসার মতো প্রশ্ন। তো চলো দেখি তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি। রেডি? আজকে একদম বেসিক ক্লাস। তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি? দেখো এখানে আমাদের একটা তার আছে, ওকে, একটা তার। তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি এর আগে আমরা বুঝি। বলো, বল কেন ভেক্টর রাশি সেটা আমাকে একটু বলো। বল বা ফোর্স, বল কি রাশি? ভেক্টর রাশি। কেন বল কেন ভেক্টর রাশি? আচ্ছা, কেন ভেক্টর রাশি? কারণ এটা একটা দিক আছে, যে কোনো নির্দিষ্ট দিকে আমাদের বলটা অ্যাপ্লাই করতে হয়। তো যেমন ধর আমি তোমাকে বললাম যে ইয়াসিন ভাইয়াকে ধাক্কা মারো, কোন দিকে ধাক্কা মারবা? অবশ্যই এটা দিক লাগবে। তো দিক যদি জানতে হয় তাহলে আমার অবশ্যই এটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বল তো ভেক্টর রাশি। এখন তোমরা আমাকে বলো তো, ধরো আমি 2টা বিয়ে করলাম। এই হচ্ছে আমি 2টা বিয়ে করে আমি তো একদম ফেঁসে গেছি, মানে আমার কিছু করার নাই, আমি একদম শেষ। কেন শেষ? এর কারণটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমি 2টা বউয়ের জ্বালায় আমার চুল টুল সব পড়ে যাচ্ছে। এই মনে করো এই পাশে আমার একজন বউ, সে হচ্ছে চিকন বউ, একটু সুন্দর করে চুল দিয়ে দিই যেহেতু আমার বউ, নাক দিয়ে নেই রে। আর এই হচ্ছে আমার একটা মোটা বউ। ওকে, মানে একদম সেই মোটা, সেই শক্তিশালী। এখন এই 2 বউ মিলে আমাকে টানতেছে, কোমরে দড়ি বেঁধে। ও বলতেছে এই তুই এদিকে আয়, আর ও বলতেছে এই
এইদিকে আয়। তো 9-10-এ তোমরা পড়ছো যে আমার এই মোটা বউ যদি 50 নিউটন বলে আমাকে টানে, আর এই চিকন বউ যদি আমাকে 30 নিউটন বলে টানে, বল আমি কোন দিকে যাব? আমি অ্যাকচুয়ালি কোন দিকে যাব? আমি তো কোনো দিকে যেতে চাচ্ছি না, বাট আমার কোন দিকে যেতে হবে এখানে বলো? আচ্ছা, একজন বলছে 3টাকেই বউ মনে হচ্ছে, ছাগল আমি যে মাঝখানেটা আমি, বলো কোন দিকে যেতে হবে, আমি কোনটা আসলে যাব? আমি হ্যাঁ আমি শেষ, বাট তোমাদের এত শেষমেশ উত্তর দিতে হবে না, তুমি খালি বলো যে আমি আসলে কোন দিকে প্রবাহিত হব। আচ্ছা, নাজনীন হোসেন বলেছে আমি 50 নিউটন বলের দিকে প্রবাহিত হব, তাই না? আচ্ছা, তো আমার আসলে এই দিকে ধাবিত হতে হবে, আমি আসলে এই দিকটায় ধাবিত হব, রাইট? কারণ এই দিকে আমি কত বলে ধাবিত হব? 50 বলে ধাবিত হব? কেউ বলতে পারবা যে আমি তো এই দিকে দৌড় দিব, আমার তো স্মরণ হবে এই দিকে, কিন্তু আমি যে এইদিকে স্মরণ হবে কত নিউটন বলে আমি ওই দিকে যাব? 50 নিউটন বলের কারণে যাব? হয়নি। কিন্তু তোমরা 9-10-এ পড়েছো যে একই বিন্দু মানে আমার উপর দুইটা বল ক্রিয়াশীল, একটা 50 আর একটা 30, দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে যেইটা বড় সেই দিকে আমি যাব, ঠিক আছে, বাট কত বলে যাব? বিয়োগফল, মানে 50 - 30 থাকে কত? 20। তাহলে আমি এইদিকে অ্যাকচুয়ালি 20 নিউটন বলে যাব, এবং এই যে বলটা এটাকে বলা হয় রেজাল্টেন্ট। এটাকে কি বলে? রেজাল্টেন্ট। ইংলিশে বলে রেজাল্টেন্ট, বাংলায় বলে লব্ধি। লিখে নাও, লব্ধি বল। এটাকে বলে লব্ধি বল, একটু লিখে নাও। এটাকে বলে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল। কেমনে আসছে এটা? এটা আসছে 50 - 20, 50 - 30, 50 - 30 = 20, এইভাবে আসছে। রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল হচ্ছে 20 নিউটন। আমি 20 নিউটন বলে এইদিকে ধাবিত হব, 9-10-এ ছিল। আচ্ছা, বল কি রাশি? ভেক্টর রাশি। তো এই যে লব্ধি বলটা আমরা বের করেছি, এটাকে বলা হয় ভেক্টর অ্যাডিশন। ওকে, তোমাদেরকে আরেকটা সোজা এক্সাম্পল দিই। দেখো, এটা তো একটা জিনিস বুঝলা। এরপর ধরো এখানে একটা ফুটবল আছে, এই হচ্ছে সেই ফুটবল। এই ফুটবলটাকে মেসি গিয়ে কিক করলো এইদিকে, এটা হচ্ছে মেসি কিক করছে, এবং একই সাথে এট এ টাইম রোনালদো এসে দৌড়ায় এসে কিক করছে এইদিকে, রোনালদো। আর তো ফুটবলটা কোন দিকে যাবে? ফুটবলটা ছিল মাঠে, দুইজন দুই দিক থেকে দৌড়ায় এসে কিক করছে এইভাবে, মেসি এইদিকে, রোনালদো এইদিকে। তুমিই বলো, তোমার কমন সেন্স কি বলে ফুটবলটা কোন দিকে যাবে? কমন সেন্সের কোয়েশ্চেন, হুইচ ডিরেকশন ফুটবলটা মুভ করবে, বলতে পারবা? কোন দিকে যাবে ফুটবলটা? ফুটবলটা কোন দিকে যাবে? এই যে সুন্দর একটা কথা বলছে, মাঝ দিক দিয়ে। তার মানে এই যে মেসি এবং রোনালদো তারা যে দুইটা লাথি মারলো, এই লাথি মারার কারণে ফুটবলটা কিন্তু একদম মাঝামাঝি কোথাও যাবে, তাই না? মাঝামাঝি, অ্যাকচুয়ালি পুরোপুরি মাঝামাঝি যাবে না। যার লাথির মান বেশি, মানে যে বেশি জোরে লাথি মারছে, ফুটবলটা একটু তার দিক হয়ে যাবে, মানে একটু তার দিক হয়ে যাবে। যদি আমি যেহেতু মেসি ফ্যান, তাহলে মেসি একটু জোরে মারছে, স্বাভাবিক, তাই ফুটবলটা একটু মেসির কাছাকাছি দিক দিয়ে যাবে, মানে এই দুইটার মাঝামাঝি। কিন্তু যেহেতু মেসি একটু বেশি জোরে লাথি মারছে, তবে এই দিক থেকে একটু যাবে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে গোলাপি কালারে, এটাকে আমরা কি বলবো? কেউ বলতে পারবে? একটু আগে পড়াইছি। এখানে দেখো, এই যে এটার ফলাফল যেটা, সেটাকে আমরা বলছি রেজাল্টেন্ট বল। তাহলে এখানে এই যে এই দুইটার ফলাফল হচ্ছে এই গোলাপিটা, এটাকে তাহলে আমরা কি বলবো? কেউ বলতে পারবা? এই দিকটাকে কি বলবো আমরা? ইয়েস, সিয়াম রাব্বি সঠিক উত্তর দিয়ে দিয়েছো ভাইয়া। এটাকেই বলা হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। এটাকেই বলা হয় রেজাল্টেন্ট। এগুলো নিয়ে আমরা অনেক পড়বো। এটাকে বলছি আমরা মেসি এবং রোনালদোর বলের লব্ধি, তাই না? তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে দুইটা ভেক্টর রাশি যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, কথা বুঝো, দুইটা ভেক্টর রাশি, এই যে এইটা আর এইটা, একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয়, তাহলে তার একটা লব্ধি গঠন করে, এবং বস্তুটা সেই লব্ধি বরাবর যায়। বস্তু কিন্তু মেসির দিকেও যাবে না, রোনালদোর দিকেও যাবে না, বস্তু যাবে লব্ধি বরাবর। সবাই বলো, বস্তু যাবে কোন বরাবর? লব্ধি বরাবর। বস্তু যাবে লব্ধি বরাবর। তার মানে একাধিক ভেক্টর রাশি, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, চারটাও হইতে পারে, সেগুলো আমরা জানবো ইন ফিউচারে জানবো। মানে দুইটা ভেক্টর রাশি দিয়ে আপাতত জানতেছি। দুইটা ভেক্টর রাশি যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, যেমন এই যে আমার বউ যে আমাদেরকে টানছে, আমার দুইটা বউ, দুইজন আমাকে দুই দিকে টানছে, তা আমি আসলে লব্ধি যেদিকে সেদিকেই গতিশীল হয়েছি।
তার মানে দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে ওই বিন্দুটা সেদিকেই যাবে যেদিকে লব্ধি কাজ করে। তার মানে লব্ধি বরাবর যাবে। কোন বরাবর যাবে? লব্ধি বরাবর। তাহলে দুইটা ভেক্টর মিলে কি ক্রিয়েট করে? লব্ধি ক্রিয়েট করে। দুইটা ভেক্টর মিলে নতুন একটা লব্ধি তৈরি করে। এবার আমরা দেখি তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি। আচ্ছা ধরো এই হচ্ছে একটা তার, এই হচ্ছে একটা তার, এই তার দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই না I1 দাও, এবং এই হচ্ছে আমাদের আরো একটা তার, ওকে, এই তার দিয়ে I2 পরিমাণ কারেন্ট আসতেছে। এবার বলো তো এই দুইটা কারেন্ট মিলিত হয়ে এখানে মিলিত, এটাকে মাঝ বরাবর উড়াল দিবে কারেন্ট। আমার যদি এখানে, আচ্ছা যদি কারেন্ট ভেক্টর রাশি হইতো তাহলে কি হইতো জানো? এই I1 আর I2, I1 করে এখানে আসছে, I2 করে এখানে আসছে, এসে এরা মিলিত হলো। আমরা জানি ভেক্টর রাশি মিলিত হলে লব্ধি সৃষ্টি করে, আর লব্ধি মোটামুটি দুইটার মাঝামাঝি হয়, তাই না? তো এই যে দুইটা মাঝামাঝি হয়তো বা এই যে এদিক থেকে কারেন্ট উড়াল দিত, তাই না, বা এদিক থেকে কারেন্ট উড়াল দিত, এটা কি হয়? কারেন্ট কি উড়া উড়া যায়? কারেন্ট কি ফাঁকা জায়গা দিয়ে উড়া উড়া যায়? যায় না। তার মানে কারেন্ট দুইটা সংযোজন হচ্ছে না। দেখো তুমি যদি একটা কাজ করো, তুমি যদি এখান থেকে একটা তার টেনে এদিকে দিয়ে দাও, দেখবা এই দুইটা কারেন্ট মিলিত হয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে, I সমান I1 প্লাস I2। আবার এই সবুজ তারটাকে তুমি যেভাবেই দাও কারেন্ট কিন্তু সেভাবেই যাবে। সবুজ তারটাকে তুমি যদি এইটার উপরেও দাও, দেখাই তোমাকে, সবুজ তারটাকে তুমি যদি এইটার উপরেও দাও, দেখবা I1 প্লাস I2 মিলে এদিকে চলে যাচ্ছে। তার মানে ভাই তড়িৎ প্রবাহটা দুইটা মানে ভেক্টরের রুলসটা মানতেছে না। ভেক্টরের রুলস আমরা দেখতে পাচ্ছি যে একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল হলে লব্ধি সৃষ্টি হচ্ছে, তাই না? বাট এখানে দেখতে পাচ্ছি যে দুইটা যোগ হয়ে যাচ্ছে। মনে হতে পারে ভাই এটা কি লব্ধি না? না ভাই, এটা লব্ধি কেন হবে? কারণ দেখো এটার কোনো নির্দিষ্ট দিকই নাই। তুমি এটার যেদিকে দিবা, তারটাকে ধরে, এই যে তারের মাথাটা এদিকে ধরে যদি এদিকে দাও, তড়িৎ এদিকে যাবে। তুমি এটা ধরে এদিকে দিলে তড়িৎ এদিকে যাবে। তুমি সবুজ তারটাকে ধরে এবার সোজা করে দাও, তড়িৎ এদিকে যাবে। তার মানে এটা কি ভেক্টরের সংযোজন, বা এই যে দুইটা ভেক্টর মিলিত হওয়াটাকে সংযোজন বলে। সংযোজন রুলস মানতেছে? বলো আমাকে, এটা কি ভেক্টরের সংযোজন রুলস মানছে? এটাকে বলা হয় ভেক্টরের সংযোজন রুলস। এই যে দুইটা ভেক্টর সংযোজন হয়ে লব্ধি সৃষ্টি করছে, 50 নিউটন 30 নিউটন সংযোজন হয়ে লব্ধি সৃষ্টি করেছে 20 নিউটন। এখানে কি এরা দুইটা তার দিয়ে তড়িৎ এসে মিলে, তড়িৎ কি সংযোজন রুলস মেনে চলছে? দুইটা তড়িৎ মিলে কি নতুন তড়িৎ সৃষ্টি হচ্ছে, নাকি আমি তার দিয়ে যেদিকে দিচ্ছি সেদিকেই যাচ্ছে? এটা আমার নিজের ইচ্ছার উপর নির্ভর করতেছে। এখানে এখানে আচ্ছা একজন বলছে খুব সুন্দর একটা, তাহলে এখানে আমাদের কি, এখানে আমাদের মানের কোনো মানে এখানে লব্ধির কোনো ব্যাপারই আসতেছে না, ভেক্টরের সংযোজন রুলস মেনে চলতেছে না। তাহলে এটা কিভাবে ভেক্টর রাশি? মনে হতে পারে ভাই এটার দিক তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আসলে এটার দিক ফিক্সড নাই, যে তড়িৎ প্রবাহের দিক আসলে কোনটা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব নাকি নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, এটা এখনো ফিক্সড না। ফিক্সড না কেন জানো? মানে সারা পৃথিবীতে আমরা ধরে নেই উচ্চ থেকে নিম্ন, এই কারণে উচ্চ থেকে নিম্ন। যদি সবাই ধরতো নিম্ন থেকে উচ্চ, তাহলে এটা নিম্ন থেকে উচ্চই হইতো। মোট কথা যে নিম্ন থেকে উচ্চ বিভবে ইলেকট্রন প্রবাহিত হয়, আর উচ্চ থেকে নিম্ন দিকে তড়িতের প্রবাহ ধরে নেওয়া হয়। এটা সর্বজন স্বীকৃত, এই কারণে আমরা বলি উচ্চ থেকে নিম্ন। আচ্ছা একজন বলছে সি আমরা বি, আমরা জানি যে সকল রাশির মান এবং দিক আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। কিন্তু কিছু রাশি আছে যেগুলোর মান এবং দিক থাকলে ভেক্টর নয়, যেমন তড়িৎ প্রবাহ মান এবং দিক ও দুটি নির্দিষ্ট তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না। তাই এই রাশিটি বিনিময় না সংযোজন হবে ভাইয়া, সংযোজন সূত্র মেনে চলে না। ভেক্টর দুইটা মিলে সংযোজন সূত্র মানতেছে না, এই কারণে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্কেলার রাশি। আমি যদি প্রথম এক্সাম্পলটার মতো এটাকে বানাই, দেখো এই মনে করো এইদিকে তড়িৎ যাচ্ছে I1, হ্যাঁ, আর মনে করো এইদিকে তড়িৎ যাচ্ছে, এদিকে তড়িৎ যাচ্ছে I2। এটা কোনোদিন সম্ভব না। তাহলে এদের মাঝামাঝি তড়িৎ কি, এদের লব্ধি হয়ে মানে যে ঝামেলাটা হবে, যে তুমি যদি ভাবো যে ভাই আমি এদিকে আরেকটা তড়িৎ দিব, মানে এটা কোনোভাবেই ভেক্টরের সংযোজন রুলসকে মানবে না। তারপরে যদি আরো একটা সোজা একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই, সেটা হলো তড়িৎ প্রবাহ কাকে বলে? একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ, অর্থাৎ I ইজ ইকুয়াল টু Q/T। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের বেসিক রাশিমালা। একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ,
এখানে যে কিউ, এই কিউটা হচ্ছে চার্জের পরিমাণ, যেটা কোনোদিন ভেক্টর রাশি না, এটা হচ্ছে চার্জের পরিমাণ, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এরপরে টি, এটাও কি সময়, স্কেলার রাশি। তো দুইটা স্কেলার রাশির অনুপাত অবশ্যই একটা স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহ কি রাশি? স্কেলার রাশি। তাছাড়া এটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সংযোজন সূত্র মেনে চলে না, এই কারণে এটা কি রাশি? স্কেলার রাশি। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সব দিক থাকলেও দিকের প্রয়োজন নেই বলে প্রবাহ স্কেলার। এটা হ্যাঁ, দিকের তো দরকার নাই আসলেই, বাট এটার সুন্দর ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে সবাই একটু ব্যাখ্যাটা লিখবো আমরা, একজন বসে লিখে দিতে, যে তড়িৎ প্রবাহ ভেক্টরের সংযোজন নিয়ম, ভেক্টর সংযোজন নিয়ম মেনে চলে না। সো এই কারণে এটা কি রাশি? স্কেলার রাশি। ওকে, ভেক্টরের সংযোজন নিয়ম আছে যে ভেক্টর যখন, দুইটা ভেক্টর যখন মিলিত হবে তখন নতুন একটা ভেক্টর সৃষ্টি হবে, যে নতুন ভেক্টরটাকে আমরা বলি লব্ধি। বাট তড়িতের ক্ষেত্রে সেই লব্ধি হচ্ছে না। আর লব্ধির এই সংযোজনের একটা নিয়ম আছে। দেখো ভাই, কোনোদিন এই লব্ধিটা কি এই বরাবর যাওয়া সম্ভব? এই লব্ধিটা কি এদিকে যাওয়া সম্ভব? যদি ফুটবলটাকে মেসি এদিকে মারে আর রোনালদো এদিকে মারে, লব্ধি কি এইদিকে হওয়া সম্ভব? সম্ভব না। বাট দেখো, তড়িৎ প্রবাহতে আমরা যেটা করতে পারি, তার যেদিকে দিব, এই যে দুইটা তড়িৎ এই পয়েন্টে আসতেছে, এবার তার আমি যেদিকে দিব সেদিকেই তড়িৎ যাবে। তার যদি আমি এইভাবে দেই, এই বরাবরই তড়িৎ যাবে। তার যদি আমি এইভাবে দেই, এই বরাবরই মিলিতটা যাবে। তার মানে এটা ভেক্টরের সংযোজনের কোনো রুলস মানতেছে না, এই কারণে এটা কি একটা ভেক্টর রাশি নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, এবার আসি চাপ কেন স্কেলার রাশি। একটু সংজ্ঞাটা আগে লিখে নাও, সংজ্ঞাটা কি, এরপর আমরা কত সুন্দর সুন্দর কিছু ম্যাথ করি। চলো, চাপ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ওকে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপের সূত্রটা কি? চাপের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু বল বাই এরিয়া। এবার বলো এটার ডিরেকশন কোন দিকে? বুঝতেই পারতেছো, ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। ভাই বলতে পারো, ভাই এটা তো একটা বল কি রাশি? ভেক্টর রাশি। ভাই, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। এটার দিকটা ডিফাইন করা না। তোমাকে আমি যদি বলি যে ইয়াসিন ভাইয়ার উপর চাপের মান 5 প্যাসকেল, এটা মানে কি? ইয়াসিন ভাইয়ার প্রতি একক ক্ষেত্রফলে 5 নিউটন পরিমাণ বল অ্যাপ্লাই হচ্ছে, লম্বভাবে অ্যাপ্লাই হচ্ছে। এটা কিন্তু জানার জন্য ডিরেকশনের দরকার হয় না, কারণ চাপের সংজ্ঞাতেই ডিরেকশন দেওয়া আছে, এটার বাই বর্ন ডিরেকশন দেওয়া আছে। ভাই, যে সকল রাশি বোঝার জন্য ডিরেকশন লাগবে তাকে বলা হয় ভেক্টর রাশি। মানে যে সকল রাশি তোমার চিনতে হইলে দিক জানতে হবে, সেটা ভেক্টর রাশি। বাট চাপকে যদি তুমি চিনতে চাও, দিকের কোনো দরকার আছে? তুমি তো জানোই প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে বল থেকেই বলতেছে চাপ। তাহলে এটা তুমি জানোই যে প্রত্যেকটা একক ক্ষেত্রফলে বল লম্বভাবে প্রযুক্ত যেটা হয় সেটার পরিমাণ চাপ। তো এটা কোনো দিকের দরকার নাই। তো এটা জানতে হলে দিকের দরকার হচ্ছে না। এটা দিক অলরেডি তোমার চাপের সংজ্ঞাতেই আছে, যে লম্বভাবে প্রযুক্ত বল একক ক্ষেত্রফলে। সো এটা যেহেতু দিকের কোনো দরকার পড়তেছে না, তার মানে এটা কি রাশি? স্কেলার রাশি। যেমন আমি যদি বলি এই তলের উপর চাপ কোন দিকে, ভাই এটা জানার দরকার আছে? আমি যদি এই তলের উপর চাপ হচ্ছে 10 প্যাসকেল, আর এটা দিক কোন দিকে এটা বলতে হবে? এটা দিক কোন দিকে, এটা তোমাকে বলতে হবে? দরকারই নাই, তুমি তো জানোই যে একক ক্ষেত্রফল লম্বভাবে প্রযুক্ত বল, তার মানে এটার উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান 10 প্যাসকেল। একইভাবে আমি যদি বলি এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা সিল গালা করা, এখানে মিথেন গ্যাস আছে, CH4 আছে, তাহলে এই গ্যাস চাপ দিচ্ছে, এই গ্যাসের চাপ হলো 100 ATM। আমি বললাম এই গ্যাসের চাপ হচ্ছে 100 ATM। তো এই চাপের দিক কোন দিকে, এটা কি জানার দরকার আছে? তোমার জানার দরকারই নেই, কারণ তুমি জানো পাত্রের দেয়ালে লম্বভাবে বল অ্যাপ্লাই হবে। তার মানে এই যে এখানে যে পাত্রের দেয়াল, এই পাত্রের দেয়ালে লম্বভাবে বল অ্যাপ্লাই হবে, যে কোনো দেয়ালে যেভাবে লম্বভাবে বল অ্যাপ্লাই হবে, লম্বভাবে।
একক ক্ষেত্রফলের লম্বভাবে অ্যাপ্লাইড ফোর্সটাকে আমরা বলি চাপ। তাহলে আমরা বলতে পারি যে এই সিলিন্ডারের প্রতি একক ক্ষেত্রফলে 100 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। সরি 100 এটিএম, তো 100 এটিএম মানে হলো 100 ইন্টু, মনে রাখতে হবে 1 এটিএম মানে হচ্ছে 101 325 প্যাসকেল, এটা এসআই একক। তাহলে 100 এটিএম মানে হচ্ছে 100 ইন্টু 101 325 প্যাসকেল। এবার আমরা বলতে পারি যে 100 এটিএম চাপ বলতে বোঝায় যে প্রতি একক ক্ষেত্রফলে অবশ্যই তোমার চাপের সংজ্ঞার মধ্যেই দিকটা ডিফাইন করা, এই কারণেই দিকের দরকার পড়তেছে না। প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ এই যে এত নিউটন, 100 ইন্টু 101 325 নিউটন। এটাই ভাই, এটা জানার জন্য তোমার দিক লাগতেছে না তো। তাহলে চাপ কি রাশি? স্কেলার রাশি। চাপ জানার জন্য দিকের দরকার পড়তেছে না, সংজ্ঞার মধ্যেই জানা আছে যে চাপ মানেই একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে 100 এটিএম চাপ মানে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ 100 ইন্টু 101325 নিউটন। প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল এত নিউটন। কারণ মনে রাখবা প্যাসকেল মানেই হলো নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল মানেই কি? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে মানে পার মিটার স্কোয়ারে এত প্যাসকেল বা এত নিউটন বল অ্যাপ্লাইড হলেই, লম্বভাবে অ্যাপ্লাইড হলে আমরা বলতে পারবো চাপের মান 100 এটিএম। দ্যাটস ইট। আচ্ছা, ইয়েস, লম্ব তাই স্কেলার, ইয়েস। এই তো তামিয়া জাফরিন বলে দিয়েছে অলরেডি। আর আমরা বারবার এটাই বুঝাতে চেয়েছি যে চাপ জানার জন্য আমার দিকের দরকার পড়তেছে না, যে রাশিটা জানার জন্য তোমার দিকের দরকার পড়বে সেটাই হচ্ছে ভেক্টর। ওকে, সো চাপ হচ্ছে P = F/A। মনে রাখবা এই A যদি ক্রস সেকশনাল এরিয়া হয়, এটা একটু জেনে রাখো, এটা তোমাদের যে কোনো কলেজের ভর্তি পরীক্ষা আসতে পারে, যে ক্রস সেকশনাল এরিয়া মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটু লিখে নাও, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সূত্র হলো পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে এটার ব্যাসার্ধ। যেমন আমি একটা কলা নিলাম, কলাকে পিস 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 করে কাটলাম, এরকম গোল গোল পাবা না? এই গোল গোল এক একটা অংশকে আমরা বলতে পারি ব্যানানা বা কলার ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এটার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার, আর যদি ব্যাস দেওয়া থাকে, এটা তো ব্যাসার্ধ দেওয়া থাকলে, আর যদি ব্যাস থাকে, ব্যাস এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর যদি ব্যাস দেওয়া থাকে, একটু লিখে নাও, ব্যাস থাকলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে A, ব্যাস থাকলে A হলো π/4d স্কোয়ার। কারণ আমাদের পাই আর স্কোয়ার আনতে হবে। ধরো তোমার হাতে দেওয়া আছে ব্যাস d, তাহলে এখানে d/2 হোল স্কোয়ার মানে d²/4। মানে আমরা সহজভাবে মনে রাখবো, যদি ব্যাস দেয়া থাকে, ব্যাস, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল π/4d স্কোয়ার, আর ব্যাসার্ধ দেওয়া থাকলে পাই আর স্কোয়ার। ওকে, তাসমিয়া, ওকে তাসমিয়া, আশা করি সবাই বুঝতে পেরেছো। ইয়েস, ব্যাস দেওয়া থাকলে π/4d স্কোয়ার, ব্যাসার্ধ দেওয়া থাকলে পাই আর স্কোয়ার। এই তো সিম্পল হিসাব। তাহলে চাপ কেন স্কেলার আমরা কি বুঝতে পেরেছি? চাপের কোনো ডিরেকশন জানতে হবে না চাপ বোঝার জন্য। এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে তল ভেক্টর। তোমাকে বলতে পারি যে ভাইয়া দৈর্ঘ্য কি রাশি? স্কেলার রাশি। প্রস্থ কি রাশি? স্কেলার রাশি। তাহলে তল বা এরিয়া ভেক্টর এটা স্কেলার কেন না? যেখানে লিখে দিছি তল ভেক্টর মানে এরিয়া ভেক্টর। আচ্ছা, সবসময় তল স্কেলার না, তল স্কেলার বাট নট অলওয়েজ। ওকে, তল কি রাশি? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্সে দেখবা তলকে বা ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে নিয়েছি। কেন ভাইয়া? আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলে একটা টার্ম তোমরা পাবা, সেটাকে বলে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি, এবং তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাই সমান AE cos থিটা। আচ্ছা, cos থিটা পরে লিখে, আপাতত মনে রাখবা ফাই হচ্ছে A.E। ওকে, এটা কি? এ হচ্ছে এরিয়া ভেক্টর, আর ই হচ্ছে
প্রাবল্য ভেক্টর। প্রাবল্য ভেক্টর তো বুঝতেই পারতেছো যে এরিয়া ভেক্টর এবং প্রাবল্য ভেক্টরের ডট গুণনে, এই যে মাঝখানে একটা ডট দিছি না, এই গুণনটার নাম হচ্ছে ভেক্টরের ডট গুণন। একটু পরে এগুলো নিয়ে জানবো আমরা। আপাতত দেখো, এরিয়া ভেক্টর এবং প্রাবল্য ভেক্টরের ডট গুণনে আমরা তড়িৎ ফ্লাক্স ফাইকে পাই। এখন এই ফ্লাক্স ফাই মানে হচ্ছে মানে আমাদের ক্ষেত্রফলের উপর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রাবল্য যাচ্ছে সেটা হচ্ছে ফ্লাক্সের পরিমাণ। বুঝো, এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি ই পরিমাণ তড়িৎ প্রাবল্য যায় তাহলে ফ্লাক্স হবে এ ইন্টু ই। তো আমরা একটা ক্ষেত্রফল ড্র করি, এই মনে হয় একটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল দিয়ে মনে করো এই যে এটাকে ছেদ করে ই পরিমাণ প্রাবল্য যাচ্ছে। কতটুকু প্রাবল্য যাচ্ছে? ই। আর এটার এরিয়া হচ্ছে এ, তাহলে এইটার এই ক্ষেত্রে ফাইয়ের মান হবে এ ইন্টু ই, এ ইন্টু ই। এবার দেখো তো, এই যে এরিয়াটা, এই এরিয়াটা যদি আমি একটু ঘুরায় পেঁচায় দিই, মানে একটু যদি চেঞ্জ করে দিই, এরিয়ার দিকটা চেঞ্জ করে দিই, আমার এরিয়ার মধ্যে দিয়ে অতিক্রান্ত ই বা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলরেখার পরিমাণটা চেঞ্জ হবে কিনা। এই মনে করো আমার আইপ্যাড, এই আইপ্যাডটা হচ্ছে সেই এরিয়া। এই এরিয়া দিয়ে এখন বলরেখাগুলো এইভাবে যাচ্ছে, তড়িৎ বলরেখাগুলো এইভাবে বেরোচ্ছে। এরিয়াটা এইভাবে সোজাসুজি করা। আমি যদি এরিয়াটাকে এভাবে কাট করে দিই, বলরেখাগুলো কি এরিয়াকে ছেদ করে যেতে পারবে? বলো। এই যে দেখো, এরিয়াটা তোমার সামনে এইভাবে আছে। এখন এই এরিয়া দিয়ে অসংখ্য বলরেখা এভাবে যাচ্ছে। তড়িৎ বলরেখা মানেই তড়িৎ প্রাবল্য। কল্পনা করো। এবার এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে আমি যদি এইভাবে ঘুরাতে 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 এরকম করে দেই, এই এরিয়াকে ছেদ করে, দেখো বলরেখাগুলো কিন্তু ঠিক তোমার মুখ বরাবর, এই বরাবর, বাট এরিয়াটা এখন এইভাবে আছে। এটাকে ছেদ করে কোনো বলরেখা পাস হচ্ছে না। তখন দেখো, যদি আমি এই এরিয়াটাকে এইভাবে করে দিই, তখন বলরেখাগুলো এইভাবে চলে যাচ্ছে, এরিয়ার উপর দিয়ে চলে যাচ্ছে, বাট এরিয়াকে ছেদ করতেছে না, ভিতর দিয়ে ছেদ করে ঢুকতেছে না। তাহলে এক্ষেত্রে এই এরিয়ার মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার পরিমাণটা জিরো, তাই ফ্লাক্সের মান হচ্ছে জিরো। এরিয়া আছে বাট ই নাই, ই এর পরিমাণ জিরো, তাই ফ্লাক্সের মান জিরো। তাহলে দেখো তো ভাইয়া, এরিয়ার দিক চেঞ্জ করার কারণে ফ্লাক্স চেঞ্জ হয়েছে কিনা? হয়েছে। তার মানে এরিয়ার দিক একটা ম্যাটার। এখানে এরিয়ার দিকটা ম্যাটার। এরিয়ার যদি দিক ম্যাটার না করতো তাহলে ফ্লাক্সের মান তো জিরো হইতো না। তার মানে এরিয়ার দিক চেঞ্জ করছি। দেখো, এরিয়ার মান আমি চেঞ্জ করিনি, এরিয়া যা ছিল তাই। জাস্ট এরিয়াটাকে, এই যে এই এরিয়াটাই তোমার মুখোমুখি ছিল, এবার আমি এরিয়াটাকে এইভাবে 90 ডিগ্রি কোণে শোয়ায়া দিছি। এর ফলে ফ্লাক্সের মানটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ফ্লাক্স ডিপেন্ডস অন দ্য এরিয়া। এরিয়ার দিক, এরিয়ার ডিরেকশনের উপর নির্ভর করতেছে। দেখো, এই তলের দিকের উপর নির্ভর করছে ফ্লাক্সটা। তাহলে তলের দিক এখানে ইম্পর্টেন্ট ম্যাটার, ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। তলের দিকটা অবশ্যই বিবেচনায় আনতে হবে। সো এই ক্ষেত্রে তল কি রাশি? ভেক্টর রাশি। সেরকম যে সকল ক্ষেত্রে তলের দিকটা অন্য কোনো রাশিকে প্রভাবিত করবে, সেই সকল ক্ষেত্রে তল কি রাশি? ভেক্টর রাশি। মনে থাকবে তো, ডিরেকশন অফ এরিয়া ম্যাটার্স, দ্যাটস ওয়াই ইটস ভেক্টর, বাট সবসময় ম্যাটার না। যেমন ধরো, একদম বাস্তব একটা এক্সাম্পল দিই। ধরো তোমার সামনে একটা ফ্যান রাখা আছে, ওকে, ফ্যান রাখা আছে, একটা টেবিল ফ্যান রাখা আছে। তো আমি কি করলাম, যে আমার এই যে মনে করো এই যে ক্যামেরাটা, এটা হচ্ছে আমার সামনে একটা টেবিল ফ্যান। এই পাশে আমার এক বন্ধু বসা আছে, ওর গায়ে তার ফ্যানের বাতাস লাগবে না, ফ্যানটা আমার মুখোমুখি, রাইট? এবার আমি কি করলাম জানো, আমার বন্ধুর গায়ে যেন বাতাস লাগে সেই কারণে আমি একটা পেপার নিয়ে আসলাম। এই মনে করো সেই পেপারটাকে যদি আমি এইভাবে ধরি, এই যে এইভাবে ধরি, বাতাসটা রিফ্লেক্ট করে আমার বন্ধুর গায়ে যাবে কিনা? যাবে কিনা বলো? এই যে বাতাসটা এইভাবে আসবে, এভাবে এসে এইভাবে আমার বন্ধুর গায়ে যাবে। এবার এই যে এটাকে আমি এভাবে ধরছি, তাই না? কিছু বাতাস এখানে গিয়ে এখানে লাগবে। এবার আমি যেটা করব, এটাকে এভাবে ঘুরাই দিব। এবার বলো, আমার বন্ধুর গায়ে বাতাস লাগবে নাকি না? আমার বন্ধুর গায়ে বাতাস লাগবে? লাগবে না তো ভাই। এই যে এই জায়গাটা চিকন না, বাতাস সরাসরি এইভাবে চলে আসবে, আমার কাছে চলে আসবে। এবার আমি এইভাবে করি, আমার গায়ে বাতাস লাগবে না, বাতাস লাগবে অপোজিটে যে বৈশা আছে, কারণ বাতাসটা এসে ধাক্কা খেয়ে আবার ওদিকে যাবে, রিফ্লেক্ট করবে। আবার যদি আমি এভাবে করি, আবার আমার বন্ধুর গায়ে লাগবে। তার মানে এই যে বাতাসটা তলের দিকের সাথে সাথে আমি যদি তলের দিকটা চেঞ্জ করতে থাকি, বাতাসের পরিমাণটা, ফোর্সের পরিমাণটা চেঞ্জ হচ্ছে। সো এক্ষেত্রেও তলের দিকটা ম্যাটার করছে। সো যেখানে যেখানে তলের দিকটা ম্যাটার করে,
সেইখানে সেখানে তল কি রাশি? ভেক্টর রাশি, কারণ দিক ম্যাটার করতেছে। মনে থাকবে, বুঝছি কেন তল ভেক্টর বিভিন্ন ক্ষেত্রে। এখন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তলের দিকটা কোন দিকে ভাইয়া? এই যে এরিয়া ভেক্টর যে লিখতেছেন, এই এরিয়া ভেক্টরের দিক কোন দিকে? একটু দিকটা লিখে নাও। এটার দিক, তল ভেক্টরের দিক হচ্ছে তলের উপর লম্ব, তলের উপর লম্ব। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তল কি রাশি, তুমি বলবা ক্ষেত্র বিশেষে ভেক্টর, ক্ষেত্র বিশেষে স্কেলার। যখন তলের দিক দ্বারা অন্য কোনো রাশি প্রভাবিত হয়, তলের দিকের উপর অন্য কোনো রাশি নির্ভর করে, তখন তল অবশ্যই কি রাশি? ভেক্টর রাশি। আর তখন তলের দিকটা হচ্ছে তলের উপর লম্ব। এই মনে করো, এই যে তোমরা অ্যাপেলের লোগোটা দেখতে পাচ্ছ, তাহলে তলের উপর লম্ব কোনটা? এই তলের উপর লম্ব হচ্ছে এই যে এটা, তোমার ঠিক মুখ বরাবর। তাহলে এটা হচ্ছে তলের দিক। তলটাকে যদি এইভাবে করে দিই, বলো তলের দিক কোন দিকে? তলটাকে আমি এইভাবে করে দিলাম, দিক কোন দিকে? তলের উপর লম্ব। তলটাকে যদি আমি এভাবে করে দিলাম, এভাবে করে দিলে তলের দিকটা কোন দিক হবে বাচ্চারা? তলের উপর লম্ব, এই যে ঠিক এই বরাবর। তলটাকে যদি আমি এভাবে করে দিই, তলের উপর লম্ব এই যে এই বরাবর। তলটাকে যদি আমি এভাবে করে দিই, তলের উপর লম্ব এই বরাবর। এই মনে করো এখন তলের দিকটা হচ্ছে এই যে এই বরাবর, এই যে তলের উপর লম্ব। এইভাবে করে দিলে এই যে এটা হচ্ছে তলের দিক, এরিয়া ভেক্টরের দিক। এরিয়া ভেক্টরের মান তো আমরা বের করতে পারবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু এরিয়া ভেক্টরের দিক কোন দিকে? তলের উপর লম্ব। তলটাকে যদি আমি এইভাবে শোয়ায় দিই, তাহলে তলের দিক হচ্ছে তলের উপর লম্ব, মানে এই ঠিক তলের উপর লম্ব টানবা, এই যে এটা হচ্ছে আমাদের তলের দিক, তখন এরিয়া ভেক্টরের দিক। আশা করি বুঝতে পেরেছ, তলের উপর লম্ব। ওকে, ডান। তাহলে এরিয়া হচ্ছে ভেক্টর রাশি। কেন ভেক্টর, কখন ভেক্টর, এগুলো আমরা জেনে ফেললাম। চাপ গেল, এরিয়া গেল। এবার একটা সুন্দর কিছু কোয়েশ্চেন আমরা সলভ করি। দেখো, এটা খুব সুন্দর প্রশ্ন। একটা উলম্ব দেয়ালে 30 ডিগ্রি কোণে, আচ্ছা এই প্রশ্নটা বোঝার আগে আমার একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। একটু লিখে নাও, ভেক্টর বিভাজন, নাহলে ওটা তোমরা বুঝবা না। ভেক্টর বিভাজন, আমাদের জানতে হবে ভেক্টর বিভাজন, ভেক্টরকে কিভাবে ডিভাইড করে। দেখো, ভেক্টর বিভাজন সম্পর্কে ইন ডিটেলস আমরা একটু পরে জানবো, বাট এখন জাস্ট একটু আইডিয়া নিব। আচ্ছা ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, এটার নাম দিলাম আমি এফ। এফ মানে 20 নিউটন, ওকে। এবং এই এফ বলটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো তোমরা আমাকে বলবা এই মানে ভেক্টর বিভাজন মানে কি? বিভাজন মানে এটাকে আমরা ভাগ করব, দুইটা অক্ষে ভাগ করব, এক্স অক্ষে আর ওয়াই অক্ষে। মানে এই দিকে ভাগ করব এবং এই দিকে ভাগ করব। এই বলটাকে, এই যে ফোর্স এফ, কত? 20 নিউটন বল, এটার আমরা এই এক্স অক্ষে ভাগ করব এবং এই ওয়াই অক্ষে ভাগ করব। এই বলের এক্স অক্ষে যেই ভাগকৃত অংশটা, সেটাকে বলবো আমরা এফ এক্স, আর ওয়াই অক্ষে ভাগকৃত অংশটাকে বলবো আমরা এফ ওয়াই। ওকে, তো আপাতত জাস্ট সিম্পল জ্যামিতি দিয়ে এফ এক্স এর মানটা বের করা শিখাই। ভাই আমরা যদি এই বলের এক্স অক্ষে অংশটুকু কত সেটা বুঝতে চাই, তাহলে খালি এখানে একটা লম্ব টেনে দাও। লম্ব টেনে দেওয়ার পর আমার এই বাহুটা বের করতে হবে। এই কোণটা 30 ডিগ্রি, আমার বের করতে হবে এই যে এই বাহুটা, যে রেড কালার দিয়ে দেখাই, বের করতে হবে এই বাহুটা। এই যে এই আমাদের মূল বাহুটা 20, এই কোণটা 30। তাহলে আমি কিভাবে আমি এই যে এই ভূমিটা পাবো? এটা কি? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমার ভূমিটা জানতে হবে। আমরা ভূমিটা জানতে চাই, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা হচ্ছে ভূমি মানে এফ এক্সটাকে জানতে চাই, বাই অতিভুজ হচ্ছে 20। তাহলে আমরা লিখতে পারি এফ এক্স সমান হচ্ছে 20 cos 30 ডিগ্রি। ঠিক একইভাবে তুমি যদি এই লম্বটা জানতে চাও, এই লম্বটা আর এই লম্বটা প্যারালাল না ভাইয়া? এই যে দেখো, এইটা যেটুকু, এটা কিন্তু ওইটুকুই, সমান সমান, তাই না? সমান এবং সমান্তরাল। তাহলে এই হলুদটা যদি জানতে চাও, তাহলে দিতে হবে সাইন থিটা। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এফ ওয়াই আর অতিভুজ হচ্ছে 20। তাহলে এফ ওয়াই সমান হচ্ছে 20 সাইন 30 ডিগ্রি। এটা যেন সবার মাথায় থাকে, ওকে। তাহলে সহজ হিসাব, দেখো এই যে বলটাকে আমরা ভাগ করব, উপাংশে ভাগ করব, এটাকে বলা উপাংশ, মূল ভেক্টরের উপাংশ। তো যেদিকে থিটা সেদিকে কস, আর তার লম্ব দিকে সাইন। একটু লিখে নাও, যেদিকে থিটা সেদিকে কস, যেদিকে থিটা সেদিকে কস নিব, কস।
আর তার লম্ব দিকে নিব সাইন, লম্ব দিকে নিব সাইন। আপাতত এইটা বুঝতে পারলেই হবে। আমরা কেন কস কেন সাইন এ নিয়ে আরো আলোচনা আছে, এই আলোচনাটা আমরা পরে করব যখন আমরা উপাংশ শিখব। আপাতত যে ম্যাথটা আমরা দেখাবো সেই ম্যাথটার জন্য এইটুকু বুঝতে পারলেই হবে জ্যামিতি দিয়ে, যে এই বলটার, তোমরা তো লম্ব বিক্ষেপ পড়ছো, এই বলটার এই এক্স অক্ষের অংশটুকু হচ্ছে কস, ওয়াই অক্ষের অংশটুকু সাইন, কারণ থিটা এক্স অক্ষের সাথে দেওয়া, যেদিকে থিটা সেদিকে কস আর তার লম্ব দিকে সাইন। সহজ হিসাব। এই তো লামিয়া বিনতে কবির বলেছ থিটা যেদিকে দেওয়া থাকবে সেদিকটা হবে ওই বলের কজের অংশ আর তার লম্ব দিক হবে সাইনের অংশ। এই তো বুঝে গেছো। তাহলে আমি যদি বলি, দেখো আমি যদি বলি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা মনে করো 20 মিটার পার সেকেন্ড একটা বেগ। আমি বললাম এই দেখো, আমি বললাম তোমাকে এই কোণটা 60 ডিগ্রি। তো বলো তো এই বেগের ভিএক্সটা কত হবে আর ভিওয়াইটা কত হবে? কেউ বলো দেখি, কেউ দেখি। এই যে এই বেগটার ওয়াই অক্ষে যে অংশটা সেটা হচ্ছে ভিওয়াই, আর এক্স অক্ষে অংশটা হচ্ছে ভিএক্স। তোমরা আমাকে ভিএক্স এবং ভিওয়াই এর মানটা বের করে দাও। এই সূত্রগুলো কিভাবে আসছে, ভেক্টর দিয়ে কিভাবে আসছে, সেগুলো আমরা আরো জানবো ভাইয়া। আপাতত অঙ্ক করার সুবিধার জন্য এটা জাস্ট একটু শিখে নাও যে যেদিকে থিটা ওইদিকে কস আর তার লম্ব অংশটা হবে সাইন অংশ। যে কোনো ভেক্টর, এটা বল হইতে পারে, বেগ হইতে পারে, ত্বরণ হইতে পারে, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। এবার তোমরা আমাকে ভিএক্স এবং ভিওয়াই এর ভ্যালুটা বের করে জানাবা। ভিএক্স এবং ভিওয়াই এর ভ্যালুটা কত? বলো 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 বলো। আচ্ছা, সাদিক সাফি উত্তর দিয়ে দিছে ওয়াই হচ্ছে 20 cos 60 আর এক্স হচ্ছে 20 sin 60। হয় নাই সাদিক? আচ্ছা, বাঁধন বলছে ভিওয়াই হচ্ছে cos 60, শুধু cos 60 বললে তো হবে না, 20 কই? আচ্ছা, শৌরিন বিনতে আরিফ বলেছে ওয়াই হচ্ছে 20 cos 60 আর এক্স হচ্ছে 20 sin 60। ওয়াও, একজন বাদে আমি দেখতেছি বাকি সবাই পারছো, তোমরা সবাই চ্যাম্পিয়ন, ভেরি গুড। ভাই কথা তো একটাই, যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন, এটাই তো ভেক্টর বিভাজন। যেদিকে থিটা সেদিকে কস, লম্ব দিকে সাইন। তাহলে দেখি তো আমরা থিটাটা কোন দিকে দেওয়া, এই যে এই থিটাটা দেওয়া, এটা কোন দিকে দেওয়া? ওয়াই অক্ষের সাথে। তাহলে ভিওয়াইটা হচ্ছে 20 cos 60, কারণ বারবার বলছি যেদিকে থিটা সেদিকে কস, আর তার লম্ব দিক হবে সাইন, 20 sin 60। তাহলে হচ্ছে 20 cos 60 মান কত? cos 60 মান হাফ, তার মানে এটা 10, sin 60 √3/2, 10 √3। আশা করি বুঝতে পেরেছো। এটা লাগবে ভাইয়া, এটা তো সহজ। যেদিকে থিটাটা আছে ওইদিকে কস, তার লম্ব দিকে সাইন। এবার এটা দিয়ে আমরা একটা চমৎকার অঙ্ক করব, চমৎকার অঙ্ক। এই যে চমৎকার সেই অঙ্কটা, একটা উলম্ব দেয়ালে 30 ডিগ্রি কোণে 0.01 মিটার ব্যাসার্ধের, আমরা স্টেপ বাই স্টেপ আঁকি, এমন একটা উলম্ব দেয়াল। এই উলম্ব দেয়ালে 30 ডিগ্রি কোণে 0.01 মিটার ব্যাসার্ধের একটা দণ্ডাকার সিলিন্ডার যুক্ত আছে। মানে এখানে একটা সিলিন্ডার যুক্ত আছে কত কোণে? 30 ডিগ্রি কোণে। তাহলে এই দেয়ালে একটা সিলিন্ডার এই যে এইভাবে যুক্ত নাই, এটা কত কোণ? এটা বোঝায় 90 ডিগ্রি কোণে যুক্ত। দেখো সিলিন্ডারটাকে যদি আমি এইভাবে ঝালাই করে এখানে লাগাই দিই, তাহলে এটা 90 ডিগ্রি কোণে যুক্ত বোঝায়, বাট এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে সিলিন্ডারটা কিভাবে যুক্ত ভাইয়া? এই যে এইভাবে সিলিন্ডারটা মোটামুটি এই যে এইভাবে যুক্ত আছে। ওকে, সিলিন্ডারটা এইভাবে যুক্ত আছে এবং এই এরিয়াটার ব্যাসার্ধ বলা আছে। এই যে এই এরিয়াটা সিলিন্ডারের, এটা ঝালাই করা দেয়ালের সাথে, এই কোণটা 30 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? 30 ডিগ্রি কোণে এই সিলিন্ডারটা যুক্ত আছে। সিলিন্ডারের উপর লম্বভাবে 50 নিউটন বল প্রয়োগ করলে দেয়ালের উপর চাপ কত? কথা বুঝো, সিলিন্ডারের উপর লম্বভাবে 50 নিউটন বল প্রয়োগ করলে সিলিন্ডারের উপর চাপ চায় নাই, চাইছে দেয়ালের উপর চাপ কত। তাহলে সিলিন্ডারের উপর ঠিক আমরা এইভাবে বল অ্যাপ্লাই করব, এই যে এইভাবে লম্বভাবে একটা বল অ্যাপ্লাই করব এবং এই বলের পরিমাণ 50 নিউটন। প্রশ্ন কিন্তু চাপ কত, কোনটায় চাপ কত? প্রশ্নে চেয়েছে এই দেয়ালটার উপর চাপ কত, দেয়ালের উপর চাপ কত। তাহলে দেয়ালের উপর চাপ যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো দেয়ালের উপর চাপ, দেয়ালের উপর চাপ জানতে হবে। দেয়ালের উপর চাপ হচ্ছে পি, পি দেয়াল, দেয়ালের উপর চাপ হচ্ছে পি দেয়াল। তাহলে আমরা লিখতে পারি দেয়ালের উপর প্রয়োগকৃত লম্ব বল,
লম্ব বল ডিভাইডেড বাই দেয়ালের এরিয়া। ওকে, এই বলটা কি অবশ্যই লম্ব বল, কার উপর? দেয়ালের উপর অ্যাপ্লাইড লম্ব বল। কারণ আমরা জানি চাপ মানে হলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। অন্য কোনো বল দিয়ে কিন্তু চাপ হবে না, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে দেয়ালের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে কাকে? দেয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে। তোমরা একটু যদি এই বলটার দিকে তাকাও, এই বলটা কিন্তু ঠিক এইভাবে অ্যাপ্লাই হয়েছে, তাই না? আচ্ছা, তোমরা কি একটু খেয়াল করে দেখো তো, এই যে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে 50 নিউটন বল, ঠিক এখান থেকে অ্যাপ্লাই হয়েছে দেয়ালের উপরে। এই বলটা কি দেয়ালের উপর লম্বভাবে অ্যাপ্লাই হয়েছে? কেউ বলতে পারবা? লম্বভাবে কিন্তু অ্যাপ্লাই হয় নাই। দেখো, এই কোণটা 30 হলে বিপ্রতীপ কোণ হিসেবে এটাও কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হয়, এই 50 নিউটন বলটাকে আমরা ভাগ করতে পারি কিভাবে? উপাংশে, যেদিকে থিটা সেদিকে কস। তার মানে উপাংশে ভাগ করার নিয়ম হলো যেদিকে থিটা সেদিকে কস। তার মানে এই দিকে, সরি দেয়ালের উপরে দেয়াল কালার রেখে দিছি, এইদিকে হচ্ছে এই বলের কস উপাংশ। তাহলে এইদিকে হবে 50 cos 30, আর তার লম্ব দিক মানে এই দিকে হবে 50 sin 30। কেন আমরা উপাংশে ভাগ করলাম? কারণ আমাদের দরকার দেয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত বল, বাট এই 50 নিউটন বলটা দেয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত হয় নাই, এই কারণে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত হয়েছে। এই কারণে এই বলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম। এই বরাবর হচ্ছে যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। যখন ভাগ করে ফেলবা মনে মনে ভাববা এই বলটা নাই, যাকে ভাগ করছো সে মনে মনে শহীদ হয়ে গেছে, সে আর অবশিষ্ট নাই, কারণ এটাকে ডট ডট করে দিলাম, ডট ডট করে দিলাম। এবার তোমরা আমাকে বলো তো দেখি, যে এখানে দেয়ালের উপর চাপ দিচ্ছে কোন বলটা? দেয়ালের উপর চাপ প্রদান করছে কোন বলটা? বলো, দেয়ালের উপর চাপ প্রদান করতেছে কোন বলটা? কেউ বলতে পারবা? এটা দুইটা বল আছে, যেহেতু মেইন বলটাকে তুমি ভাগ করে দিছো, মনে মনে ভাববা মেইন বলটা আর নাই, এটা শেষ। যেটাকে ভাগ করে দিবা মনে মনে ভাববা এটা নাই, ভাগ করে দিছো তো দুই ভাগে, সেটা নাই। তাহলে বাইচা আছে দুইটা বল, 50 sin 30 নিউটন, 50 cos 30 নিউটন। তো বলো দেয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত বল কোনটা? আমি দেয়ালের উপর চাপ বের করতে চাই, তাই না? দেয়ালের উপর চাপ বের করতে চাইলে অবশ্যই লম্ব বলটা লাগবে। এই যে এখানে এফ লম্ব লিখছি, তো এখানে দেয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত বল এই যে এই জিনিসটা, দেখো ওয়ান অ্যান্ড অনলি এইটাই। আর এই যে এই বলের এই অংশটা দেয়াল ঘেঁষে চলে গেছে, এটা কিন্তু দেয়ালে চাপ দিচ্ছে না, এটা জাস্ট দেয়াল ঘেঁষে চলে গেছে। তাহলে এই বলটাই হচ্ছে দেয়ালের উপর প্রযুক্ত লম্ব বল। তাহলে এই বলের পরিমাণটা হলো, লম্ব বলের পরিমাণটা হলো 50 sin 30, আর দেয়ালের এরিয়াটা হচ্ছে, আমরা অলরেডি বলছি, এখানে একটু ইনফরমেশনটা দিয়ে রাখা ভালো। এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের, এই যে এই অংশটুকুর ব্যাসার্ধ, এটা 0.01 মিটার হচ্ছে এই অংশটুকুর ব্যাসার্ধ। তাহলে এই অংশটুকুর এরিয়াটাই আমরা যদি দিই, তাহলে ওই অংশটুকুতে চাপ পেয়ে যাব। তাহলে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 50 sin 30 মানে 25, পাই মানে 3.14, আর মানে এই অংশটুকুর ব্যাসার্ধ 0.01 মিটার, এর স্কোয়ার ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, যেটাকে আমরা বলতেছি চাপ, দেয়ালের উপর চাপ। তাহলে দেয়ালের উপর চাপ কত আসতেছে? উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 3.14 ইন্টু 0.01 স্কোয়ার। তাহলে আমরা পাবো 79617.83 প্যাসকেল। চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই উদাহরণটা একটা কারণেই দেওয়া, তোমাকে চাপের ব্যাপারটা ক্লিয়ার করা, যে দেখো ভাইয়া তোমার হাতে যদি আমি একটা ডিব্বা দেই, এই হচ্ছে একটা ডিব্বা চিনি, কৌটা, তাই না? এবার এখানে যদি আমি এইভাবে বল প্রয়োগ করি, তো বলো তো এই পুরো বলটাই কি চাপ প্রয়োগ করবে? এখানে এই যে 20 নিউটন বল আমি প্রয়োগ করেছি, এই পাত্রের উপর কি 20 নিউটনই চাপ অ্যাপ্লাই করবে? বলতে পারবা? এখানে চাপ সৃষ্টিকারী বল কি 20 নিউটন? হ্যাঁ বা না বলো। এখানে চাপ সৃষ্টিকারী বল কি 20 নিউটন? এই যে এই কৌটাটার উপরে এইভাবে আমি একটা বল অ্যাপ্লাই করতেছি 20, তো এখানে চাপ সৃষ্টিকারী বল কি 20? অবশ্যই না। এখানে দেখো বলটাকে একটা অ্যাঙ্গেলে আমরা অ্যাপ্লাই করছি, থিটা অ্যাঙ্গেল। তাহলে এই বলের এই অংশটা, এদিকে একটা অংশ হবে, এই অংশটা হবে এই যে যেদিকে থিটা সেদিকে কস, এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন থিটা, তাই না?
তো বলো তো এই যে এফ সাইন থিটা এইভাবে চলে যাবে, অর্থাৎ পাত্রের দেয়াল ঘেঁষে এইভাবে এফ সাইন থিটা চলে যাবে, আর এই পাত্রের দিকে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে এফ কস থিটা। তাহলে এখানেও চাপ সৃষ্টিকারী বলটা হবে কস থিটা, মানে 20 কস থিটা। মানে যেটা লম্বভাবে অ্যাপ্লাই হয়েছে পাত্রের উপরে, দেয়ালের উপরে, যেই বলটা লম্বভাবে অ্যাপ্লাই হয়েছে ওইটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী বল। এই তো বুঝে ফেলছো? কারো কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন? তাহলে আমরা বুঝতে হবে চাপ, সব বলে কিন্তু চাপ সৃষ্টি করে না। এই যে এটা যদি বৃহৎ আকারে দেখাই, যে দেখো এই কোটার উপর আমি এই যে এইভাবে দেখো, এই যে এইভাবে একটা বল দিলাম, এটা হচ্ছে থিটা কোণে এফ বল অ্যাপ্লাই করলাম, তাহলে এই পুরো বলটাই কিন্তু চাপ সৃষ্টি করবে না। এই বলের একটা অংশ এইদিকে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। এটা তো ভাই দেয়ালের উপরে লম্বভাবে মানে পাত্রের উপরে চাপই দিবে না। আর এই দিকে যে বলটা এফ এর, এটা হচ্ছে এফ কস থিটা, সরি উল্টা লিখছি, যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এদিকে হবে এফ কস থিটা আর এটা হবে এফ সাইন থিটা, যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এখানে চাপ সৃষ্টিকারী বল হচ্ছে এফ সাইন থিটা, কারণ এটাই ঠিক দেয়ালের উপর এই যে ঠিক এইভাবে অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পারছো তো? দেয়াল না মানে পাত্রের উপর এইভাবে অ্যাপ্লাই হয়েছে, লম্বভাবে অ্যাপ্লাই হয়েছে, তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। তাহলে এই লম্ব বলটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছিল, ক্লিয়ার করে দিলাম আমি। আচ্ছা, এবার ক্লিয়ার? তোমরা সবাই খুবই ভালো, খুব ভালো লাগতেছে ক্লাস নিতে। তাহলে আমরা একটা চমৎকার অঙ্ক করে আজকের মতো ক্লাসটা শেষ করব। সেই চমৎকার অঙ্কটা হচ্ছে এটা, স্মরণের অঙ্ক, অসাধারণ একটা অঙ্ক। এই অঙ্কটা একবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আসছিল, তো তোমাদেরকে আমি এমনভাবেই পড়ায় দিব যেন এইচএসসি তো ক্লিয়ার হয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি সব কভার হয়ে যায়। ওকে, তো দেখি আমরা মানে যাদের মেডিকেল টার্গেট আছে তারাও কিন্তু কভার করে ফেলতে পারবে ইনশাল্লাহ। দেখো চাকাটি, আমরা একটু ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দেখাই। ক্লাসের স্লাইডে আমরা লাস্টে কি রাখি, এই সব কিছু পড়ে ফেললাম, পড়ার পর এই টপিকগুলো থেকে বোর্ডে কি কি এমসিকিউ আসছে সেটা রেখেছি। দেখো বোর্ডে কতগুলো এমসিকিউ টপিক থেকে এসেছে, কতগুলো এমসিকিউ আসছে, কতগুলো এমসিকিউ আসছে, এগুলো দেখাই দিচ্ছি। তাহলে আলটিমেটলি বোর্ড এমসিকিউ তোমার ক্লাসেই শেষ। এরপরে বোর্ড এমসিকিউ গেল, যেই টপিকগুলো পড়াইলাম সেগুলোতে বোর্ড এমসিকিউ গেল। বোর্ডের পর কি আছে? অ্যাডমিশন, রাইট? ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। তো দেখো এখানে অ্যাডমিশন এমসিকিউ ক্যাটাগরি করা আছে। মজার ব্যাপার হলো আজকের ক্লাসে আমরা জানিয়ে এসেছি, সেখানে খুলনা ইউনিভার্সিটিতে একটাই প্রশ্ন আসছে, নিচের কোনটি স্কেলার রাশি? এটা তুমি নিজে নিজেই পারবা, এখন বলো কোনটা দেখি। সবাই খুবিয়ান হয়ে যাও। এটা ইংলিশ কি, এটা বাংলা কি জানো? খুলনা বিশ্ববিদ্যালয় বাংলায় বলে খুবই। এটার উত্তর যারা যারা পারবা তারা এখন থেকেই খুবিয়ান হয়ে যাবা। আমি দেখতে চাই খুবিয়ান কোথায়। আমার এখানে কারা কারা খুবিয়ান আছো? খুবিয়ান বলো কোনটা, নিচের কোনটি স্কেলার রাশি বলো, বলো। আরে আরাফাত ইসলাম রে, মনটাই খারাপ করে দিলি রে বলদ। ইসে, নিচের কোনটি স্কেলার রাশি? ছাগলগুলো, দুইটা ছাগল আমি পেয়েছি। আচ্ছা ভাই, ভবে সব প্রিয়তম, শতে স্মরণ এটা ভেক্টর রাশি, বতে বল ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, একমাত্র ঘনত্ব স্কেলার রাশি। তাহলে অ্যান্সার হচ্ছে ঘনত্ব। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঘনত্ব পরিমাপের জন্য কোনো দিকের দরকার হয় না। ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন। তাহলে ভাই একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। এটা কি জানার জন্য কোনো দিকের দরকার আছে? পানির ঘনত্ব 1000, তার মানে এটা এই 1000 কোন দিকে, ঘনত্বের দিক কোন দিকে, এটা বলার দরকার আছে? দরকার নাই তো। তাহলে ঘনত্ব হচ্ছে স্কেলার। এবং তোমরা যারা যারা উত্তর দিতে পেরেছো, দুজন বাদে সবাই খুবিয়ান। তো দেখো ক্যাটাগরিটা বুঝো, যে আমরা একটা টপিক শেষ করার পর ওই টপিকে বোর্ডে যতগুলো এমসিকিউ আসছে, অ্যাডমিশনে একটাই পাইছি এখানে। এরপর যাদের টার্গেট মেডিকেল অ্যাডমিশনে কি কি এমসিকিউ আসছে, একটা, দুইটা, তিনটা। একটা হচ্ছে ড্যাট মানে হচ্ছে আমাদের ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে হচ্ছে 20-21-এ, আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে মেইন যেটা, সেটাতে 13-14-তে, আর হচ্ছে ম্যাটে 9-10 সালে 3টা প্রশ্ন। মানে আমরা আজকে যেই টপিকগুলো পড়ার ইচ্ছা আছে, এই টপিকগুলো থেকে এখানে 3-4টা কোয়েশ্চেনই আসছে, বেশি আসে নাই। লব্ধি, নদী নৌকা এগুলো থেকে বেশি আসবে ইন ফিউচার। আজকে তো একদম বেসিক ক্লাস, এগুলো খালি জানতে হবে, এগুলো পারবা, সহজেই পারবা। তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যে প্রশ্নটা আসছে সেটা আমরা এখন দেখাচ্ছি। দেখো এটা একটা চিত্র আছে,
চিত্রটা সবাই একই, দেখি কে কে পারো। জ্যামিতি পারলে এটা পারবা, জ্যামিতি পারলে এটা পারবা, জ্যামিতি পারতে হবে খালি। এরকম দুইটা গোল গোল আঁকো, গোল 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 গোল। এমন হচ্ছে কেন? আচ্ছা এবার ঠিক আছে, ওকে। এরকম দুইটা গোল গোল চিত্র আঁকো। দেখো এটা হচ্ছে দুইটা চাকা, তো এই চাকায় এইখানে একটা চুইংগাম লেগে আছে, এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দু, পি বিন্দু, এখানে চুইংগাম লেগে আছে। তো এই চাকাটা 1/4 ঘুরে সামনে গেল। কতটুকু ঘুরলো? 1/4, 1/4 ঘুরে, ঘুরে চাকাটা জায়গায় দ্বারা ঘুরে নাই, চাকাটা এইভাবে ঘুরে সামনে গেল। এই চাকার ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার। চাকাটা ঘুরে যদি সামনে যায়, এটা হচ্ছে সেই তল, এই তল দিয়ে চাকাটা কোথায় গেছে? সামনে গেছে। ওকে, এই তল বেয়ে চাকাটা সামনে গেছে, তল দিয়ে ঘুরে ঘুরে চাকাটা সামনে গেছে। তো পি বিন্দুর সরণ কত? আচ্ছা ভাইয়া, চাকাটা যদি 1/4 ঘুরে তাহলে কত ডিগ্রি ঘোরা বলো তো? 1/4 দেখে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, চাকাটা ঘুরে এখান থেকে এখানে আসবে, তাই না? তার মানে পি বিন্দুটা কোথায় গেছে? চাকাটা ঘুরে যদি 1/4 ঘুরে যদি সামনে যায়, পি বিন্দুটা ঠিক এইখানে আসবে, তাই না ভাইয়া? এই হচ্ছে পি বিন্দুর নতুন অবস্থান। তো প্রশ্ন হলো পি বিন্দুর সরণ কত বের করতে বলছে। তো পি বিন্দুর সরণটা আমরা দেখতে চাই, বলতে পারবা কেউ পি বিন্দুর সরণ কত? বলছে চুইংগাম থাকলে, একটা ছোট চুইংগাম লাগে আছে ভাই চাকার মধ্যে। এই পি বিন্দুর সরণ কোনটা? একজন বলছে 90 ডিগ্রি, হয় না সারিয়ার। সরণ মানে কি ভাইয়া? সরণ মানে হলো আদি বিন্দু থেকে শেষ বিন্দু, এটা যেন সবার মাথায় থাকে, সবাই লিখো। সরণ মানে হলো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোগ লাইন। লিখো, আদি বিন্দু, আদি বিন্দু থেকে শেষ বিন্দু, শেষ বিন্দু সংযোগ লাইন, সংযোগ লাইন, এটাই হচ্ছে সরণ, সংযোগ রেখা। আদি বিন্দু থেকে শেষ বিন্দু সংযোগ রেখাটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে ভাই আমাদের আমাদের এখানে দেখো সরণটা হচ্ছে যে পি বিন্দুটা আদিতে ছিল এখানে, শেষে এখানে। তাহলে এই যে সংযোগ লাইনটা লাল কালার দিয়ে দেখাচ্ছি, একটু ছোট হয়ে যাচ্ছে, কালারটা একটু গাঢ় করি। হ্যাঁ, এই দেখো, এই আদি বিন্দু, এই যে শেষ বিন্দু, এই যে সংযোগ লাইনটা, এই যে রেড কালার লাইনটা দেখতে পাচ্ছ না বাজারা, বাচ্চা ধনেরা, এই রেড কালার লাইনটা হচ্ছে সরণ। মানে এই সরণটাই আমার বের করতে হবে, জ্যামিতি ট্যামিতি দিয়া যেমনি হোক বের করতে হবে। তো এটা চলো বের করি। কিভাবে এই সরণটা আমরা বের করব? দেখো কত মজা, কিভাবে বের করা যায়। ভাই একটা চাকা যদি একবার ঘুরে সে কতটুকু দূরত্ব যাবে? প্রশ্নে উত্তর দাও। একটা চাকা যদি একবার ঘুরে তাহলে সে কতটুকু পথ যাবে? পথ, পথ মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে যতটুকু, এটা হচ্ছে একটু পথ, মানে রৈখিক দূরত্ব। একটা চাকা যদি একবার সম্পূর্ণভাবে ঘোরে তাহলে কতটুকু পথ যায়? তোমরা পড়েছো, গণিতে পড়েছো, এই যে একজন বলেও দিছে 2πr। তাহলে আমরা জানি একটা চাকা একবার মানে 360 ডিগ্রি ঘুরলে, 360 ডিগ্রি ঘুরলে, একটা চাকা যদি 360 ডিগ্রি ঘুরলে যায় 2πr পথ, 2πr মিটার। একটা চাকা একবার ঘুরলে 2πr, আর হচ্ছে ক্যাপিটাল আর দিব, কারণ এখানে আমরা ক্যাপিটাল আর দিয়ে ব্যাসার্ধ দিছি। এখন এখানে আমাদের চাকাটা 1/4 ঘোরা মানে কত ডিগ্রি ঘুরছে? উত্তর দাও। 1/4 ঘোরা মানে কতটুকু ঘুরেছে? উত্তর দাও বাচ্চারা। 1/4 ঘোরা মানে 90 ডিগ্রি ঘুরেছে। তাহলে দেখো তো, 1 ডিগ্রি ঘুরলে যাবে 2πr বাই 360 মিটার, 360 ডিগ্রি মিটার। সুতরাং 90 ডিগ্রি, যেহেতু 1/4 ঘুরেছে, 90 ডিগ্রি ঘুরলে যাবে 2πr ইন্টু 90 ডিভাইডেড বাই 360। 0 0 4 নং 36, 4 2 2 কাটা, তার মানে এটা হচ্ছে πr বাই 2 মিটার। বুঝছো? তাহলে এখানে চাকাটা আসলে রৈখিকভাবে কতটুকু দূরত্ব গেছে? πr বাই 2। তাহলে আমরা বলতে পারি এই যে এখান থেকে এটুকু, দেখো সবাই দেখো খেয়াল করে, এখান থেকে এটুকু, এই যে পথটা, এই পথটুকু, এই যে সবুজ লাইনটা, এটুকু হচ্ছে πr বাই 2। মানটা বের করতে পারি, πr এর মান হচ্ছে 4 মিটার, 4 বাই 2, তাহলে এটা হবে 2π, 2π কাটাকাটি করলে 2π মিটার,
2 পাই মিটার, বা আমরা যদি একেবারে ক্যালকুলেট করে ফেলি 2 × 3.1416, তাহলে এটা হচ্ছে 6.2832 মিটার। ওকে, এই হলো আমাদের সবুজ লাইনটুকু, তাই না? এটা হচ্ছে আমাদের সবুজ লাইনটুকু। এখন এই যে সবুজ লাইনটুকু যে আমরা পেলাম, আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে পি বিন্দুর সরণ। 1/4 ঘোরা মানে 90 ডিগ্রি ঘুরে এখানে যাওয়া, তাই না? ঠিকই তো আছে। তো দেখো, তুমি এই বাহুটা পেয়েছো, এই বাহুটা পেয়েছো πr/2। আচ্ছা, পরে এই মান বের করি, পরে আরো পরের মান বের করো। তোমার লাগবে রেড কালার বাহুটা। তো এবার একটা কাজ করি আমরা যেই কাজটা করব, এখান থেকে একটা লম্ব টেনে দিই। এই যে লম্বটা টেনে দিই, এই লম্বটা কেউ জানো এই লম্বটা কতটুকু? এই যে একটা লম্ব টেনে দিলাম, এই লম্বটা যদি জানতে পারো, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এখানে এই যে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে, তাই না? তো তুমি যদি কোনোভাবে ওই লম্বটা বের করতে পারো, তাহলে কিন্তু তোমার সরণটা চলে আসতেছে। লম্বটা কত বলো? কেউ আমাকে বলতে পারো এই লম্বটা কত? তুমি যদি দেখো, বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, চাকার কেন্দ্র, এবং এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে এইটা আর এই লম্বটা সমান্তরাল, সমান ও সমান্তরাল। তাহলে এই লম্বটাও কত? আর। এই লম্বটা কত? আর মানে 4 মিটার। লম্বটা হয়ে গেল 4 মিটার। লম্বটা কোনো ব্যাপার না, 4 মিটার। এবার লম্বটা হবে আর এর সমান, ইয়েস, সমান এবং সমান্তরাল। এখন লম্বটা 4 মিটার, তাহলে আমার দরকার কতটুকু? এখান থেকে এইটুকু। ভূমিটা জানতে পারলে আমি সরণটা জানতে পারবো। লম্বর জেনে ফেলছি, তাহলে ভূমি জানলেই সরণ জানতে পারবো। আমি ভূমি জানি না, আমি পুরো সবুজ লাইনটা জানি πr/2। তাহলে পুরো সবুজ লাইন থেকে আমি যদি এটুকু অংশ বাদ দিতে পারি, সাদা অংশটুকু বাদ দিতে পারি, তাহলে আমার ভূমিটা চলে আসবে না? বলতে পারো সাদা অংশটা কত? কেউ বলতে পারবা সাদা অংশটা কত? কেউ বলতে পারবা? এই দেখো, এই যে আমাদের এই পুরো সবুজ লাইনটা হচ্ছে πr/2। এখান থেকে এই যে সাদা অংশটুকু, এই যে এই লম্বের এই অংশটুকু, এক্সট্রা অংশটুকু যদি বাদ দিতে পারি, লম্বের পরের অংশটুকু বাদ দিতে পারি, তাহলে তো আমি ভূমি অংশটুকু পেয়ে যাব, তাই না? তাহলে এই যে ভূমিটা কত, দেখো খুবই সোজা। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাও কিন্তু আর ব্যাসার্ধ, তাহলে এইটার এটা প্যারালাল, তাহলে এটাও আর। তাহলে আমাদের এখানে ভূমিটা হচ্ছে πr/2 পুরোটা, এখান থেকে বাদ দিতে হবে আর। তাহলে এটা যদি লসাগু করি 2 πr - 2r, মানে 1.1416 আর হবে উপরে, বা πr - 2r, 3.1416 থেকে 2r বিয়োগ দিলে এটা থাকবে। এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে লম্ব। তাহলে আমাদের সরণ, সুতরাং সরণ হলো √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে এই যে এটা ক্যালকুলেট করি আমরা। ভূমি হচ্ছে 1.1416 ইন্টু আর ডিভাইডেড বাই 2। তাহলে ভূমি হলো আমাদের 2.2832 এর স্কোয়ার। ক্যালকুলেট করলে আমরা সরণ পেয়ে যাচ্ছি, স্কোয়ার প্লাস 16। এরপরে রুট করে দিতে হবে, √ অফ অ্যান্সার। তাহলে আমাদের সরণ হচ্ছে 4.6 মিটার। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা কি সবার হয়েছে? বুঝছো? এই তো, সবাই পেরে গেছো, ভেরি গুড। তাহলে অঙ্কটা সুন্দর না ভাইয়া? তাহলে সরণটা কি বুঝতে হবে যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু সংযোগ লাইনটাই হচ্ছে সরণ। তো আমরা দেখলাম একটা চাকা 1/4 ঘুরলে কতটুকু যায়, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, যেই দূরত্বটা হচ্ছে πr/2। এটা আমরা বের করবো এই যে ঐকিক নিয়ম দিয়ে। 360 ডিগ্রি ঘুরলে যায় 2πr, 1 ডিগ্রি ঘুরলে কত, 90 ডিগ্রি ঘুরলে πr/2। এখন আমার তো ভাই এই পুরোটা দরকার নাই, আমার দরকার হচ্ছে এইটুকু। তো আমরা এইটুকু দিয়ে বুঝতে পারছি যে এটা আর হলে এটাও প্যারালাল আর, তাহলে পুরোটা থেকে এই আর বাদ দিলে এইটুকু পেয়ে যাব। এটুকু পাইলে আমরা লালে লাল, শাহজালাল। এই বুঝছি সবাই বুঝছি। এরপর আমাদের আজকে লাস্ট অঙ্কে একটা হোমওয়ার্ক দিব, তাহলে হয়ে যাবে। ওকে, লালে লাল শাহজালাল। পরশু দিনের ক্লাস কিন্তু মিস করা যাবে না, আগেই বলে দিচ্ছি বাচ্চারা। এবার এটা চাকাটি 240 ডিগ্রি ঘুরে সামনে গেলে সরণ কত? কেউ করতে পারবা? এটা যে করতে পারবা সে বুয়েটিয়ান, হবু বুয়েটিয়ান। ওকে, আমরা দেখি, আমার সাথে সাথে করো, আমার সাথে সাথে করতে পারলেও চলবে। তো রেডি, হবু বুয়েটিয়ানদের একটু দেখে নেই।
চাকাটা 240 ডিগ্রি ঘুরে যদি সামনে যায় তাহলে পি বিন্দুর সরণ কত? তো আন্ডু বাচ্চুস খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের চাকা, একটি চাকা, দুইটি চাকা, কিরে লাইন হয়, এই যে লাইন চলে আসছে। ওকে, একটি চাকা, দুইটি চাকা, এই দেখো দুইটি চাকা। এবার আমাদের যে চাকাটা সেটা ঘুরে সামনে যাচ্ছে, কিন্তু জায়গা দাঁড়িয়ে ঘুরতেছে না। তো আমাদের চাকাটা ঘুরে 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 উড়ে উড়ে ঘুরে ঘুরে সামনে যাচ্ছে। এই হচ্ছে পথটা আমি একটু এঁকে দিই, ঘুরে ঘুরে সামনে যাচ্ছে। সো পি বিন্দুটা এইখানে ছিল, এই যে রেড কালার দিয়ে দেখাচ্ছে এখানে ছিল। এবার এই পি বিন্দুটা কতটুকু ঘুরবে? 240 ডিগ্রি ঘুরে সামনে যাবে। ভাই 240 ডিগ্রি ঘোরা মানে কি একটু দেখি কতটুকু যায়। আমরা জানি 360 ডিগ্রি ঘুরলে যায় 2 পাই আর, 1 ডিগ্রি ঘুরলে কত? 240 ডিগ্রি ঘুরলে যাবে 2 পাই আর বাই 360 ইন্টু 240, 0 0 কাটা, 12 3 12 36, 12 দুগুণে 24, তাহলে এটা হবে 4 পাই আর বাই 3। তাহলে এই দূরত্ব যাবে সে পথ বা অনুভূমিক বরাবর, 4 পাই আর বাই 3, 4 পাই আর বাই 3। তাহলে দেখো আমি সবুজ লাইন দিয়ে দেখাই, এখান থেকে এই পর্যন্ত, এই যে এইটার সেন্টার টু এই সেন্টার, এই পর্যন্ত যে সবুজ লাইনটা, এই সবুজ লাইনটা হচ্ছে 4 পাই আর বাই 3। কিন্তু আমার পি বিন্দুটা কোথায়? পি বিন্দুটা 240 ডিগ্রি ঘুরবে। 240 ডিগ্রি কোথায় সেটা অনেকে বোঝে না, এই কারণে এটাকে ভাগ করবে এভাবে। দেখো এটা 90, 90 180, 180 আর 90 কত? 270। তাহলে এখানে আসলে 270 হইতো, বাট 270 না 240। তার মানে এই যে এটুকু ঘুরে আসলে 270, 240 মানে কি এখান থেকে আরেকটু 30 ডিগ্রি উপরে, মানে এইখানে আছে বিন্দুটা। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? 270 কেমনে বের করছি? এই যে দেখো এখান থেকে যদি এখানে আসে তাহলে 180, 180 পর আরো যেতে হবে 240-এর জন্য, আরো যেতে হবে 60। দেখো এইখানে এটা হচ্ছে 90, এখান থেকে এখানে 90, তারা আরো 60 মানে এখানে কোথাও, এই যে এইখানে পি বিন্দুটা তাহলে আসছে এইখানে। বুঝলাম আমরা? এই যে পি বিন্দুটা 240 ডিগ্রি মানে পি বিন্দুটা আসবে এই যে এইখানে কোথাও, এই হচ্ছে সেই পি বিন্দু। তাহলে এখন এই পি বিন্দুর সরণটা আমরা বের করব। তো পি বিন্দুর সরণটা বের করার জন্য আমরা এটাকে কানেক্ট করে দেবো, এই হচ্ছে সেই সরণ। এই রেড কালার লাইনটা আমার জ্যামিতি ট্যামিতি ইউজ করে বের করতে হবে। এই রেড কালার লাইনটা হচ্ছে সরণ। ওকে, এই রেড কালার লাইনটাই হচ্ছে আমাদের সরণ। এগুলো মজা, কেমনে বের করি দেখি চলো। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে একটা লম্ব এঁকে দেওয়া, এখান থেকে একটা টেনে লম্ব এঁকে দিলাম, এই হচ্ছে লম্ব। এই দেখো একটা লম্ব এঁকে দিলাম, এই হচ্ছে লম্ব। তো লম্বটা যদি বের করতে পারি, তারপরে যদি ভূমিটা বের করতে পারি, তাহলে এই সরণটা পেয়ে যাব। তাই এখন লম্ব বের করি, লম্বর পালা। তো প্রথম কথা তোমরা বলো তো দেখি, আমি যদি এই হচ্ছে, এটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে এই হচ্ছে ব্যাসার্ধটা টানলাম এবং সেন্টার থেকে এই পি বিন্দু জয়েনিংটা টানলাম। তোমরাই বলো এইখানে যে পিচ্ছি কোণটা, এই পিচ্ছি কোণটা কত? কে বলতে পারবা? পি বিন্দুটা এই ডটেড লাইনের সাথে যেই কোণ উৎপন্ন করছে এটা কত? এই কোণটা কত? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? পি বিন্দুটা এই যে আমি বড় করে দেখাই, এই হচ্ছে পি বিন্দু, এই অ্যাঙ্গেলটা কত বলো? এই পি বিন্দুটা এই দিকের সাথে অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট করছে? ভাই এটা কানার ভাই অন্ধও পারে, কানার ভাই অন্ধও পারে। এখান থেকে পুরোটা যদি 270 হয়, সে পুরোটা যায় না, সে এই পর্যন্ত আসছে 240 আসছে, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এটা তো বোঝা গেল। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। তো তোমরা আমাকে বলো তো, এখান থেকে যদি একটা লম্ব টানো, এই লম্বটায়, ভেতরের লম্বটা এটুকু কত? এই যে এই ব্যাসার্ধটা কিন্তু 4, এই ব্যাসার্ধটা 4, তাহলে এই লম্বটা কত বলো? এই যেখানে একটা পিচ্ছি ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, খেয়াল করো, একটা পিচ্ছি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের লম্ব কত? অতিভুজ 4 হলে আর অ্যাঙ্গেল 30 ডিগ্রি হলে লম্ব কত? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা ভাই। তাহলে সাইন থিটা, সাইন থিটা আমি যেটা বলি সেটা করো। এইটুকু, এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু এই যে এই অংশটুকু দেখো, এই যে এই ভেতরের এই পিচ্ছি অংশটুকু, এই পিচ্ছি অংশটুকু কত? এই যে এখানে যে পিচ্ছি অংশটুকু সেটা কত? এখান থেকে এটুকু, জাস্ট এটুকু হচ্ছে এই যে অতিভুজ 4, এটা 30, তাহলে লম্ব হচ্ছে 4 sin 30, এটা হচ্ছে 4 sin 30। তাহলে দেখো এটাকে দুই ভাগে ভাগ করলে আমরা পাই এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ আর এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ। এই ভাগটুকু হলো 4 sin
30 ডিগ্রি। আর এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু ব্যাসার্ধের সমান, আর এর সমান, নাকি ভুল বলছি? তাহলে এখন এই লম্বটা কত, পুরো লম্বটার পরিমাণটা বলো। দেখো এই যে এখান থেকে যদি ব্যাসার্ধ টেনে দাও, এই ব্যাসার্ধ যা এইটুকু তা, কিন্তু ব্যাসার্ধের উপরের অংশটুকু হচ্ছে 4 sin 30। তাহলে আমাদের এই পুরো লম্বটা, এই যে বুঝাই, এই যে এখান থেকে যদি আবার এখানে টানো, তাহলে এই অংশটুকু আর এই ব্যাসার্ধটা সেম সেম, আর এটা হলো r sin 30, আর এটা হচ্ছে আমাদের r। তাহলে আমাদের এই পুরো লম্বটা কত হবে, পুরো লম্বটা কত হবে? তাহলে এই যে এখানে এই পুরো লম্বটা, এই পুরো লম্ব, এখানে লম্ব কত? লম্ব হলো r প্লাস r sin 30। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এটা হচ্ছে লম্ব, আর এর মান হচ্ছে 4, 4 প্লাস 4 sin 30, তাহলে এটা হবে 4 প্লাস 4 sin 30। তাহলে এটা হচ্ছে 4 আর 2 6 মিটার হচ্ছে লম্ব। এবার ভূমির পালা, গেল লম্ব, এবার ভূমি। তো লম্বটা আমি এটা দিয়ে একে একে বুঝাই দিলাম, এবার ভূমি। দেখো ভূমিটা কত সোজা, কত সোজা। এইখান থেকে এই পর্যন্ত তুমি জানো, এক্সট্রা একটু বাকি আছে, সেই এক্সট্রাটুকু আমি দেখাচ্ছি ব্লু কালার দিয়ে। এটুকু হচ্ছে এক্সট্রা। এই এক্সট্রাটুকু কত ভাইয়া? এই এক্সট্রাটুকু কি এইটা না? দেখাই, একটু গোল দিয়ে দেখাই। যেখান থেকে এখান থেকে একটা লম্ব টানলাম, এ হচ্ছে পি বিন্দু। অন্তত এইখান থেকে একটা লম্ব টেনে দিলাম। এই এক্সট্রাটুকু এটা না? এই যে এটা না, এটুকু না, ইয়োলোটুকু না? বলো এক্সট্রা। এই যে এটা, এই এক্সট্রা, এই এক্সট্রাটুকু ইয়োলো না? তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত জানো কত, 4πr/3। বাট এই এক্সট্রাটুকু কেমনে বের করব ভাই? এই এক্সট্রাটুকু খেয়াল করে দেখো, এই অংশটুকুর সমান। এখন এই কোণটা 30 ডিগ্রি, এটা r, তাহলে এই লম্ব যদি হয় r sin 30, তাহলে ভূমিটা হবে, এই ভূমিটা হবে r cos 30, তাই না? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন, লম্ব সরি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক cos। তাহলে এটা যদি r হয়, r এর এই অংশটা হচ্ছে r cos 30। এই যে দেখো সবাই, সবুজ কালার, সবুজ না ইয়েলো দিয়ে দেখাবো, এই অংশটুকু আর এই অংশটুকু সমান। তাহলে এটা হচ্ছে r sin 30, এটাও r sin 30। তাহলে আমাদের ভূমি, ভূমি পাচ্ছি কত? ভূমি পাচ্ছি হচ্ছে 4πr/3 প্লাস r sin 30। সন্দেহ থাকলে বলো, আর যদি বুঝো তাহলে হা লিখো। r sin 30 মানে 2, 4 4 16/3, তাহলে এটা কত আসতেছে? r sin 30 মানে 2, 4 × 3.14, 3.1416 × 4 ডিভাইডেড বাই 3 প্লাস 2। তাহলে r sin 30 না, সরি r cos 30, ভুল লিখছি এখানে, r cos 30, এটা cos অংশ, r cos 30। ওকে, r মানে 4 cos 30 ডিগ্রি, এর সাথে যোগ হবে 4πr/3, 4 × 3.14 × 4/3, তাহলে এটা হচ্ছে 20.2107 মিটার। এ হচ্ছে ভূমি, ও হচ্ছে লম্ব। সাইন না ভাইয়া কজ? ইয়েস, কজ হবে। দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন ইজ 21.09। ওকে, তাহলে এ হচ্ছে ভূমি, এ হচ্ছে লম্ব। তাহলে সরণটা কত হবে? সরণ হচ্ছে √ওভার অফ, এই যে সরণটা লাল কালার লাইনটা, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে এই ত্রিভুজটা, সরণের ক্ষেত্রে এই ত্রিভুজটা দেখো সবাই, এই যে এখানে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার লম্বও জানি 6, ভূমিও জানো তুমি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে 6 প্লাস ভূমি হচ্ছে 20.2107 এর স্কয়ার, করে রুট করে দাও, অঙ্ক শেষ। প্লাস ভূমি স্কয়ার, রুট করে দাও, অঙ্ক শেষ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 21.082 মিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, 21 পয়েন্ট ভাইয়া। কার মান? সরণের মান হচ্ছে 21.082 মিটার, জান্নাতি আক্তার। আমরা কি বুঝতে পেরেছি এটা? সবাই ক্লিয়ার? 21.082 বা 09, যাই হোক 21 পয়েন্ট সামথিং। আমরা কি পারবো এটা? জাস্ট সিম্পল জ্যামিতি দিয়ে করে ফেললাম। তারপরে এই যে একটা কোয়েশ্চেন, না একটা কোয়েশ্চেন না, এটা হচ্ছে তোমাদের HW। HW হলো একটা চাকা, সেম চাকাটাই, চাকাটি একটা চাকা না, সেম চাকাটি
চাকাটি, ছয়কার চা কয়কার কাটি, চাকাটি চাকাটি অর্ধবার ঘুরে সামনে যায়। চাকাটা অর্ধবার ঘুরে সামনে গেলে সরণ কত? পি বিন্দুর সরণ কত হবে? পি বিন্দুর সরণ কত হবে এটা তোমরা বের করবা। ওকে, চাকাটা অর্ধবার ঘুরে সামনে গেলে, আচ্ছা আর sin 30 কেমন হবে? আচ্ছা আমি যারা কোশ্চেন করতেছো কোশ্চেন অ্যানালাইসিসে আমি সেটা বুঝাই দিব, তার আগে বুঝো চাকাটা অর্ধবার ঘুরে সামনে গেলে পি বিন্দুর সরণ কত হবে। এই হচ্ছে চাকা, এখানে পি বিন্দু আছে, এই যে সেই পি বিন্দু। এবার চাকাটা অর্ধবার ঘুরবে, মানে অর্ধেকটা ঘুরবে। অর্ধেক ঘোরার পর যদি এটা এখানে আসে, দেখবা পি বিন্দু এখানে চলে গেছে। তাহলে এই যে পি বিন্দুর সরণটা এটা বের করতে বলছিলাম আমরা এই অঙ্কে, এটা তোমরা করবা। এটা চাকার ব্যাসার্ধ বলা আছে 4 মিটার। এবার আগের অঙ্কটায় যেই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই। আগের অঙ্কটার কনফিউশন হচ্ছে এরকম, যে হচ্ছে একটা বড় করে দেখাইলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর কি। দেখো সেট, দেখো আমাদের যে ঘটনাটা ঘটছে 240 ডিগ্রি ঘুরলে পি বিন্দুটা ঠিক এইখান থেকে এইখানে আসে। তো আমাদের বের করতে বলছে এই যে এইটা, এই যে পি বিন্দুর সরণ, এটা বের করতে বলছে। তো এই হচ্ছে পি বিন্দুর সরণ এস। এটা আমরা কিভাবে বের করবো? লম্ব আর ভূমি দিয়ে। তো এই হচ্ছে লম্ব, দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের লম্ব, এখান থেকে একটা লম্ব টেনে দাও, এই হচ্ছে লম্ব। ওকে, আর এই হচ্ছে আমাদের ভূমি। ভূমিটা সবুজ কালার দিয়ে দিই, এই হচ্ছে আমাদের ভূমি। এই পুরো সবুজটা হচ্ছে আমাদের ভূমি, তাই না? এই পুরো সবুজটা হচ্ছে আমাদের ভূমি। কিন্তু তুমি এই পর্যন্ত জানো, জাস্ট এই পর্যন্ত, এখান থেকে তুমি জাস্ট জানো কি এইখান থেকে এই পর্যন্ত অংশটুকু তোমার জানা আছে, যে যেহেতু 240 ডিগ্রি ঘুরেছে, এখান থেকে এই পর্যন্ত অংশটুকু হচ্ছে 4 পাই r/3। এটা আমরা ওই ঐকিক নিয়ে বের করছি, ঐকিক নিয়ম। এবার তোমার এই এক্সট্রা অংশটুকু জানতে হবে না? তোমার এই এক্সট্রা অংশটুকু জানলেই তো তুমি পুরো ভূমিটা পাবা। এক্সট্রা অংশটুকু কোত্থেকে জানবা? এটা কি বৃত্তের সেন্টার না? তো দেখো তো, এইটা যদি আমি এখানে অ্যাড করে দিই, এই বাহুটা কত? আর, সাদা বাহুটা আর। এই দেখো তো এই কোণটা কত? এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এই ভূমিটা কত? এই ভূমিটা হচ্ছে আর cos 30। দেখো তো, আমি যদি এই ভূমিটা দেখি, এই ভূমিটা দিয়ে খেয়াল করি, এই ভূমিটা আর এই অংশটা প্যারালাল, তাহলে এটা আর cos 30 মানে এটাও আর cos 30। তাহলে আমাদের টোটাল এই সবুজ লাইনটা কত? এই যে এই দুইটা যোগফল 4 পাই r/3 প্লাস আর cos 30। আর এই লম্বটা তো বুঝতেই পারছো যে এখান থেকে এটুকু হচ্ছে আর, আর এটুকু হচ্ছে আর sin 30, তাই না? কেন? কারণ এই বাহুটা আর হলে এই লম্বটা হচ্ছে আর sin 30, তাহলে পুরোটা হচ্ছে আর প্লাস আর sin 30। তাহলে হচ্ছে ভূমি হচ্ছে আর প্লাস আর sin 30, আর সরি লম্ব হচ্ছে আর প্লাস আর sin 30, আর ভূমি হচ্ছে 4 পাই r/3 প্লাস আর cos 30। যোগ করে আমরা অতিভুজের সূত্র দিলেই আমরা এস এর মানটা পেয়ে যাব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। কারণ ক্লাস দীর্ঘায়িত করলে অনেকেই পরবর্তীতে ক্লাসটা রেকর্ড আকারে করবে, বুঝবে না। তো আমরা দীর্ঘায়িত করছি না, আমার টার্গেট ছিল আজকে আরো অনেক কিছু পড়াবো। তো নেক্সট ক্লাসে আমরা কি পড়াবো সেটা একটু দেখায় নেই তোমাদেরকে। নেক্সট ক্লাসে পড়বো ভেক্টরের গুরুত্বপূর্ণ সংজ্ঞা। যত সংজ্ঞা আছে এগুলো বেশি সময় লাগবে না, এই সংজ্ঞাগুলো পড়ে এই সংজ্ঞাগুলো থেকে যেই প্রশ্নগুলো আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, তারপর হচ্ছে এই যে দেখালাম অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন আসছে, তা জানবো। দেখো আজকে যা পড়ছো এটা হচ্ছে ভেক্টরের একদম বেসিক ক্লাস, এখানে কোনো মজা নাই। মজা তো ভাই লব্ধির মধ্যে আছে, মজা আছে নদী নৌকার মধ্যে, মজা আছে আপেক্ষিক বেগের মধ্যে। এখন আপাতত একটু বুঝে যাও কষ্ট করে, শুরুটা একটু কঠিন লাগবে, বাট রেগুলার ক্লাস করলে সব ক্লিয়ার হয়ে যাবা। তো তারপর আমি চেষ্টা করেছি অনেকটা সহজভাবে বুঝাতে। এবার বলো তোমরা সবাই বুঝছো কিনা, জাস্ট আমাকে এটা বলো যে তোমরা সবাই বুঝছো কিনা বাচ্চারা, সবাই তোমরা ক্লিয়ার কিনা, ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই ক্লাসের এই যে এই অঙ্ক সহ HW সহ পুরোটা সুন্দর করে নোট করে আমাদের যে HSC 2026 বন্দি পাঠশালা গ্রুপটা আছে সেখানে জানায় দিবা। হ্যাঁ, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো। পরশু দিনের ক্লাস কেউ মিস করবা না। এখানে যেটা হয় কি জানো, যে একটা ক্লাস করার পর পরের ক্লাসটা স্টুডেন্টরা করে না, পরে ভাবে রেকর্ডেড করে নিব, রেকর্ডেড করে নিব ভাবতে ভাবতে ক্লাস মিস করে, ক্লাস জমতে জমতে সে আর এখান থেকে বের হতে পারে না, টাকাও নষ্ট,
নিজের সময়ও নষ্ট, তো আলটিমেটলি সে বাস খায়। তো এই বাস যদি তোমরা শুরু থেকে না খেতে চাও, অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফলো করবা, এবং আমরা আমরা অনেক কিছু তোমাদেরকে বুঝাবো। আমরা ক্লাসে যা পড়াবো এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। শুধু ও একটু সমস্যা, ওই কোনটা নির্ণয়ের সময় প্যারা নাই, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, সব ক্লিয়ার হয়ে যাবে। যাদের একটু ডাউট আছে ক্লাসটা আবার ওই জায়গাতে দেখবা, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু রেকর্ডেড থাকতে চাই। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা।